এই অন্ধকার কারাগারে 25 বছর পর তোমার সাথে দেখা করতে কেউ একজন এসেছে, তুমি শুনে খুশি হওনি? উপরোক্ত বাক্যটি জেলা সাহেব রিয়াদের উদ্দেশ্যে বললেন। বাক্যটি শুনে রিয়াদের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। 25 বছর পর তার সাথে কেউ দেখা করতে এসেছে, এটা শুনে তার খুশি হওয়া উচিত ছিল, কিন্তু রিয়াদের মুখশ্রীতে খুশির আবেশ দেখা গেল না। রিয়াদকে চুপ করে থাকতে দেখে জেলা সাহেব বললেন, তুমি কি তার সাথে দেখা করতে ইচ্ছুক নও? সে কিন্তু তোমার দেখা পাওয়ার জন্য ব্যাকুল। নীরবতা ভেঙে রিয়াদ বলল, কিসে? আমি তাকে পাঠাচ্ছি এখানে, তুমি নিজেই দেখে নিও। সে কিন্তু ওপর মহল থেকে অনেক সময় নিয়ে এসেছে। রিয়াদ মনে মনে বেশ চিন্তিত। তার সাথে দেখা করার জন্য কে আসতে পারে? তার তো কোনো পরিচিত মানুষ নেই। এতগুলো বছর পর কার তার সাথে দেখা করার ইচ্ছে হলো? রিয়াদের এক মন বলছে হয়তো সে অন্য কারোর সাথে দেখা করতে এসছে, ভুলে তার নাম নিয়েছে। হতেই পারে নামটা তার সাথে মিলে গিয়েছে। রিয়াদের ভাবনার মাঝে তার সামনে একটি মেয়ে এসে দাঁড়ালো। রিয়াদ মেয়েটির মুখশ্রীতে তাকিয়ে রইল। মেয়েটিও কয়েক মুহূর্ত রিয়াদের মুখশ্রীতে তাকিয়েছিল। পরক্ষণেই মেয়েটি বলে উঠল, আমি আপনার সাথে একটু আলাদা কথা বলতে চাচ্ছি। মেয়েটির কথার মূল ভাব বুঝতে পেরে জেলা সাহেব সবাইকে চলে যেতে ইশারা করে, নিজেও চলে গেলেন। রিয়াদ এবং মেয়েটি একে অপরের মুখশ্রীতে তাকিয়ে রইল। দুজনেই নীরব। নীরবতা ভেঙে মেয়েটি বলল, আমি রিয়ানা জাহান। আমার মায়ের নাম রাবেয়া সুলতানা। রিয়াদ অস্পষ্ট সুরে বলল, রাবেয়া সুলতানা? আপনার চেনার সুবিধার্থে নদী। আশা করি আপনি চিনতে অসুবিধা হচ্ছে না। রিয়াদ চমকে মেয়েটির অর্থাৎ রিয়ানার মুখশ্রীতে তাকালো। রিয়াদের তাকিয়ে থাকাকে উপেক্ষা করে রিয়ানা বলল, আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি এখানে কেন এসেছি। আপনি ভাবতেও পারবেন না আপনার মুখোমুখি হওয়ার জন্য আমাকে কতটা পথ পাড়ি দিতে হয়েছে, কতজনের হাত পা ধরতে হয়েছে। আজ আমি এখানে অনেকটা সময় ভিক্ষা চেয়ে নিয়ে এসেছি শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য, আপনার মুখোমুখি দাঁড়িয়ে শুধু একটা প্রশ্ন করার জন্য। বলতে বলতে রিয়ানা কান্না করে দিল। চোখের অশ্রুকে মুছে রিয়ানা পুনরায় বলল, আজ আমি আপনার কাছে জানতে এসেছি আমি আপনার অবৈধ সন্তান নাকি জয় সাহেবের বৈধ সন্তান। রিয়াদের মাথায় আকাশ ভেঙে পড়ল। রিয়ানা মাত্র কি বলল? সে তার অবৈধ সন্তান নাকি জয়ের বৈধ সন্তান? এই প্রশ্নের উত্তর জানার জন্য তার সাথে দেখা করতে এসেছে। রিয়াদকে চুপ থাকতে দেখে রিয়ানা পুনরায় বলল, জানেন আপনি এই একটা প্রশ্নের উত্তর জানি না বলে আজ আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেল। ভালোবাসা হারানোর যন্ত্রণা আপনি বুঝবেন কি করে? আপনি তো অন্যের ভালোবাসা কেড়ে নেওয়ার মানুষ। ভালোবাসা হারানোর ব্যথা আপনি কি করে বুঝবেন? রিয়াদের পক্ষে আর নীরব থাকা সম্ভব নয়। পৃথিবীর অন্য কেউ যদি তাকে এই কথাটি বলতো তাহলে সে নীরবে কেটে পড়ত, কিন্তু আজ তার পক্ষে কেটে পড়া সম্ভব নয়। নীরবতা ভেঙে রিয়াদ বলল, ভালোবাসা হারানোর যন্ত্রণা আমি জানি না, সেটা না হয় তুমি আমার গল্পটা শুনে বিবেচনা করো। রিয়ানা রিয়াদের মুখশ্রীতে তাকালো। রিয়াদ খুব শান্তভাবে বলল, তুমি জানতে চাও কে তোমার বাবা, আমি নাকি জয়? হ্যাঁ, জানতে চাই। গল্পটা শুরু থেকে শোনো, তারপর তুমি নিজে বুঝতে পারবে কে তোমার বাবা। রিয়ানা আগ্রহ ভরা দৃষ্টি নিয়ে রিয়াদের দিকে তাকিয়ে রইল। রিয়ানা জানে না তার জন্য কি অপেক্ষা করছে, সে কি শুনতে চলেছে। সে শুধু জানে তার সবকিছু জানার অধিকার আছে, তাকে জানতে হবে সবকিছু। রিয়াদ উল্টো দিকে ঘুরে বলতে লাগলো, 1987 সাল, গ্রামের নাম চাঁদপুর। গ্রামে একসাথে বেড়ে ওঠা 4 কিশোর কিশোরী রিয়াদ, নদী, জয়, স্বপ্না একে অপরের সহপাঠী ছাড়াও খুব ভালো বন্ধু তারা। তখন সময়টা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে পদার্পণ করার। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফলের শেষে নবম শ্রেণীতে পা রাখার। সে বছর সবার থেকে বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছিল রিয়াদ। রিয়াদ সেদিন খুব খুশি ছিল। তার খুশিকে ভাগ করে নিতেই নদীর মুখোমুখি দাঁড়িয়েছিল। রিয়াদ ভেবেছিল নদীর দু চোখে তার ভালো ফলাফলের জন্য খুশি ফুটে উঠবে, কিন্তু সে ভুল ছিল। সেদিন নদীর দু চোখে খুশি নয়, দুঃখ ছিল। নদী কান্না করেছিল। নদীর কান্না দেখে রিয়াদ প্রশ্ন করল, তুই কান্না করছিস কেন? নদী কাঁদতে কাঁদতে বলল, তুই কেন এত ভালো করলি রিয়াদ? একটু খারাপ করলে কি খুব ক্ষতি হতো? রিয়াদ চমকে নদীর কান্নারত মুখশ্রীতে তাকিয়ে রইল।
রিয়াদের ভাবনায় এরও নদী হয়তো নিজে তার চেয়ে খারাপ করায় কষ্ট পাচ্ছে। রিয়াদকে ভুল প্রমাণ করে নদী পুনরায় বলল, তুই জানিস আমার কত আশা ছিল জয় প্রথম হবে। জয়ের প্রথম হওয়ার খুশিতে আমি আজ মুক্ত পাখির মতো উড়ে বেড়াবো, কিন্তু তোর জন্য জয় প্রথম হতে পারলো না। উপরোক্ত কথাগুলো বলেই নদী কান্না করতে লাগলো। নদীর চোখে অশ্রু দেখে রিয়াদের মন ভরে উঠল। সে কি জানে না তার চোখের অশ্রু আমার হৃদয়ে দহনের সৃষ্টি করে। নিজেকে শান্ত করে রিয়াদ বলল, জয় যেমন তোর বন্ধু, আমিও তো তোর বন্ধু, তাহলে আমার খুশিতে তুই খুশি নয় কেন? নদী এবার ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আমি না একটা ভুল করে ফেলেছি রিয়াদ। গ্রামের লোক যারে পাপ বলে সেই পাপটা আমি করে ফেলেছি। পাপ? কিসের পাপ? ভালোবাসার পাপ। রিয়াদ চমকে উঠল নদীর কথায়। ভালোবাসা? ভালোবাসাটা কি ঠিক কি তার সংজ্ঞা রিয়াদ জানে না, তবে রিয়াদের মনে নদীর জন্য আলাদা এক অনুভূতি আছে। আচ্ছা, এই অনুভূতি কি ভালোবাসা? জানিস রিয়াদ, তুই আমার বন্ধু, তাও আমি তোর খুশিতে খুশি হতে পারছি না, কারণ আমার মনে জয়ের জন্য অন্যরকম এক অনুভূতি আছে। আমি তোকে এই অনুভূতির কথা বলে বোঝাতে পারবো না। তুই প্রথম হওয়ায় আমার আনন্দ হয়েছে, তবে ততটাও নয় যতটা জয় হলে হতো। রিয়াদ নিজের মুখশ্রীতে হাসি রেখা ফুটিয়ে তুলে বলল, জয় প্রথম না হয় তোর খুব কষ্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ। রিয়াদ নিজের হাতে নদীর চোখের অশ্রু মুছে দিল, তারপর বলল, এবার হয়নি তো কি হয়েছে, পরের বার হবে। আমি নিজে জয়কে প্রথম হওয়ার উপযোগী করে তৈরি করব। নদী রিয়াদের কথায় ভরসা পেল, কিছুটা খুশি হয়ে বলল, সত্যি বলছিস? একদম। তাহলে পরের বার থেকে আমরা ফলাফলের দিন খুব ভালোভাবে উপভোগ করব। আচ্ছা। নদী মনে মনে শান্তি খুঁজে পেল। এখন মনে হচ্ছে কিছুটা কষ্ট কমেছে। রিয়াদ এবং নদীর কথার মাঝে স্বপ্না আর জয় চলে এলো। স্বপ্না খুশি মনে বলল, কি রে নদী, রিয়াদকে শুভেচ্ছা জানাচ্ছিলি বুঝি? নদীর উত্তর দেওয়ার পূর্বেই রিয়াদ বলল, আরে না, শুভেচ্ছা তোর মতো কি হয়েছে? স্যারের ভুল খাতা দেখেছে, নয়তো জয় প্রথম হতো। জয় চমকে রিয়াদের মুখের দিকে তাকালো। রিয়াদকে সমর্থন জানিয়ে নদী বলল, হ্যাঁ, আমারও তাই মনে হয়, তবে পরের বার নিশ্চয়ই জয় প্রথম হবে। হতেই হবে। রিয়াদ মুখে হাসি ধরে রেখে বলল। রিয়াদ এবং স্বপ্নাকে বিদায় জানিয়ে নদী জয়ের হাত ধরে অন্যদিকে নিয়ে গেল। রিয়াদ ওদের যাওয়ার পানে তাকিয়ে মুচকে হাসল। স্বপ্না বলল, ওরা দুজন বোধহয় আইসক্রিম খেতে গেল, আমাদের রেখেই চলে গেল। চল আমরাও যাই। না থাক, থাকুক না ওরা একসাথে কিছুটা সময়। একটু থেমে রিয়াদ পুনরায় বলল, চল আমরা বরং এদিকে যাই। আচ্ছা। স্কুল থেকে বাড়ির পথে রওনা দিল রিয়াদ এবং নদী। নদী এবং রিয়াদের বাড়ি একদিকে আর জয় স্বপ্নার বাড়ি অন্যদিকে। মাঝপথ অবধি একসাথে এসে তাদের গন্তব্য আলাদা হয়ে যায়। রিয়াদের সাথে হাঁটতে হাঁটতে নদী বলল, জানিস তখন জয়ের সাথে যাওয়ার পর কি হয়েছে? কি হয়েছে? নদী বলতে লাগলো। তখন জয়ের হাত ধরে নদী নিয়ে গেল রহিম কাকার আইসক্রিমের দোকানের সামনে। নদী জয়ের হাত ধরে রাখা অবস্থায় বলল, কাকা একটা আইসক্রিম দিন। রহিম কাকা আইসক্রিম দিলে তা নিয়ে জয়ের হাত ধরেই অন্যদিকে নিয়ে গেল। পুরো সময় জয় নদীর ধরে রাখা হাতটার দিকেই তাকিয়ে রইল। জয় কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করল, একটা আইসক্রিম আনলি কেন? খাবো তাই। খাবি তা তো বুঝলাম, কিন্তু আমায় দিবি না? তোকে দিব না কেন? তাহলে একটা আনলি কেন? একটা দুজনে খাবো তাই। মানে? জয় মুখ খুলতেই নদী জয়ের মুখে আইসক্রিমের কিছুটা অংশ দিল। জয় হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নদী তাড়া দিয়ে বলল, নে খা। জয় নিল। জয় নেয়ার পর জয়ের খাওয়ার স্থান দিয়ে নদী খেল। জয় মজা করে বলল, কি ব্যাপার, আজ আমার হাত ধরে এখানে ওখানে যাচ্ছিস? এক আইসক্রিম দুজন, ঘটনা কি? কিসের ঘটনা? তোর আজ হয়েছে কি? কিছুই না। ভয় করছে না এভাবে একটা ছেলের হাত ধরে এখানে ওখানে যেতে? লোকে দেখলে বদনামি হবে তো। এত ভয় নিয়ে কি আর অনুভূতি হয়? কি? জয় কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করল নদীটিকে। তখনই নদী জয় থেকে দৌড়ে পালিয়ে এলো। জয় মুচকি হাসল। জয়ের মুচকি হাসি নদী আড়ালে দাঁড়িয়ে দেখল। রিয়াদের কাছে উপরোক্ত কথাগুলো বলতে বলতেই নদী লজ্জায় লাল হয়ে গেল। নদী মুখশ্রীতে লজ্জার আভা দেখে রিয়াদ বুকে দহনের সৃষ্টি। এই দহনটা জানান দিচ্ছে এই লজ্জারাঙা মুখশ্রী তোর জন্য নয়। রিয়াদ স্বাভাবিকভাবে বলল, জয় হাসলো তো কি হয়েছে? তুই না কিছু বুঝিস না রিয়াদ। আরে ও হেসেছে মানে ও আমার অনুভূতির সঙ্গ দিতে চাচ্ছে, মানে ও আমায় ভালোবাসে। যদি না বাসে?
নদী চমকে রিয়াদের মুখে হাত দিল, ভয় নিয়ে বলল। এরকম বলিস না রিয়াদ, মরেই যাব। মরার কথা শুনে রিয়াদ চমকে উঠল। রিয়াদের বলার ভাষা হারিয়ে গেছে। নদী পুনরায় বলল। তুই বুঝবি না রিয়াদ, এই অনুভূতি কতটা প্রখর। সমাজের ভয়কে পেছনে ফেলে যে অনুভূতি এগিয়ে যেতে পারে, সেই অনুভূতি হেরে গেলেতে মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নেই রিয়াদ। এই অনুভূতির আগুন যে আমায় ধীরে ধীরে পুড়িয়ে মারবে। এটা কিশোরী মনের আবেগ নদী। মনের মধ্যে আশা নিয়ে রিয়াদ কথাটি বলল, কিন্তু রিয়াদের আশার বাগানে ফুল ফুটে উঠল না। নদী বলল। আবেগ দিয়েই ভালোবাসা হয়। আমি জানি না এটা আবেগের ভুল কিনা, কিন্তু এটুকু জানি, শুধুমাত্র জানি তার হার আমার সহ্য হয় না। তার অন্ধকার মেঘাচ্ছন্ন মুখোশে আমার পছন্দ হয় না। দেখলি না ওর হারে কিভাবে কান্না করলাম? আমার মন ওকে জয়ী দেখতে চায়। এটা আবেগের পরে জন্ম নেওয়া ভালোবাসা। কথা বলতে বলতে নদী হোঁচট খেয়ে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু পড়ে যাওয়ার পূর্বেই রিয়াদ ধরল। নদীকে ধরে রেখেই রিয়াদ বলল। আমি তোকে কখনো হোঁচট খেয়ে পড়তে দেবো না নদী। নদী মুচকি হেসে বলল। এই জন্যেই তো তুই আমার খুব ভালো বন্ধু। দুজনেই খুশি মনে বাড়ি চলে গেল। রিয়াদ বাড়ি ফিরতেই তার আম্মা বলল। বাজান, পরীক্ষার ফলাফল কেমন হলো? আম্মা, আমি দ্বিতীয় হয়েছে। রিয়াদের মুখশ্রীতে বিষাদের ছায়া দেখে রিয়াদের আম্মা বলল। মন খারাপ করিস না বাজান, ভালোই তো করছে। আজ তোর আব্বা বাচ্চা থাকলে মেলা খুশি হইত। তার ফোলা 2 হইছে, 2 হওয়াকে 4টিখানি কথা। কথাটি বলে আম্মা রিয়াদের মাথায় হাত রাখলেন, যে হাতের স্পর্শে অনেকটা স্নেহ ভালোবাসা ছিল, যার ছোঁয়ায় সব কষ্ট দূর হয়ে যায়। রিয়াদ হঠাৎ তার আম্মাকে জড়িয়ে ধরে মনে মনে বলল। ক্ষমা করো আম্মা, একদিন প্রথম স্থান থেকে যে আনন্দটা পেয়েছিলাম, আজ সে আনন্দ পাচ্ছি না আম্মা, তাই তো দ্বিতীয় বললাম। কেটে গেল কয়েক মাস। দিনগুলো সবার যাচ্ছে বেশ। ক্লাসে শিক্ষকদের সাথে রেসপন্স করার বাহবাটা জয় পাচ্ছে। জয় পাওয়া নদী খুশি, আর নদীর খুশিতে রিয়াদ খুশি। সময় যত যাচ্ছে প্রত্যেকেরই হৃদয়ে অনুভূতিগুলো আরো প্রখর হয়ে ধরা দিচ্ছে। তখন সময়টা শরৎ। নদীর তীরের হাওয়ায় দুলছে কাশের বন, ঘাসের উপর শুভ্র চাদর বিছিয়ে দিয়েছে শিউলির দল। ঋতুটা বেশ পছন্দের নদীর। পছন্দের এই ঋতুতে যদি মনের মানুষের থেকে প্রেম নিবেদন পাওয়া যায় তবে মন্দ নয়। ঠিক তেমনই হলো সেদিন ক্লাস শেষে জয় নদীকে স্কুলের পেছন দিকটায় রাখল। রিয়াদ এবং স্বপ্নাকে নিয়ে নদী পেছনের দিকে চলে গেল। রিয়াদ স্বপ্নার সামনেই সেদিন জয় এক গুচ্ছ শিউলি ফুল এগিয়ে দিল, বলল। গোলাপ দেয়নি বলে ফিরিয়ে দিও না। ভালোবাসা সত্যি হলে ফুলটা গোলাপ না শিউলি, তাতে কি আসে যায়? একটু থেমে পুনরায় বলল। ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় তা আমি জানি না, তবে এতটুকু জানি যতটা ভালোবাসলে কাউকে চোখ বন্ধ করলে অনুভব করা যায়, ঠিক ততটাই ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ ভালোবাসি, খুব খুব ভালোবাসি নদী। সারা জীবন তোর সাথেই পথ চলতে চাই। নদী থ হয়ে গেল। বলার মতো ভাষা তার জানা নেই। এতদিনে নানাভাবে নিজের অনুভূতি জানান দিয়েছিল নদী। আর জয়ের অনুভূতি জানতে পেরে মনের ভেতর কি বয়ে যাচ্ছে সেটা একমাত্র নদীই জানে। রিয়াদ ব্যথিত হৃদয় নিয়ে নদীর মুখশ্রীতে তাকিয়ে রইল। যদিও সে জানে নদীর উত্তর কি হবে, তবুও বেপরোয়া মন চাচ্ছে উত্তরটা না হোক। স্বপ্না নদীকে ধাক্কা দিয়ে বলল। জয় উত্তরের অপেক্ষা করছে নদী, উত্তরটা দে। নদী লাজুক হেসে ফুলগুলো নিয়ে বলল। আমিও ভালোবাসি। কথাটা বলেই ছুটে পালালো নদী। নদীর পালানো দেখে জয়ও নদীর পেছন পিছন দৌড় দিল। স্বপ্না জয়কে যেতে দেখে পিছু ডাকতে নিলে রিয়াদ বলল। কিছু ডাকিস না, সময়টা এখন ওদের। সময়ের সঙ্গ না দিতে পারিস, বাধা অন্তত দিস না। আচ্ছা। স্বপ্না চলে গেল। রিয়াদ সেখানে দাঁড়িয়ে নীরবে কেঁদে গেল। কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে নিজের মনকে বলল। ভোগী নয় তাই কি প্রকৃত সুখ? পূর্ণতা নয়, মাঝে মাঝে অপূর্ণতা সুখী হওয়া যায়। জয়ের সাথে খুনসুটিতে বেশ অনেকটা সময় কেটে গেল নদীর। বাসায় ফিরতে ফিরতে সেই সন্ধ্যা। বেশ ভয় নিয়ে বাসায় প্রবেশ করলো। বাসায় ঢুকতে আম্মার মুখোমুখি হলো নদী। নদী বেশ ভয় পাচ্ছে। তার আম্মা তাকে কি নাকি বলে, কিন্তু নদীকে অবাক করে দিয়ে তার আম্মা বলল। স্বপ্নার আব্বা আম্মা কেমন আছে? স্বপ্নার আব্বা আম্মা? হ্যাঁ, তুই না অগো বাড়ি থেকে আইলি? নদী কিছু বুঝতে পারলো না। নদীর আম্মা পুনরায় বলল। তুই না এতক্ষণ অগো বাড়ি আসিলি, তয় ওর আব্বা আম্মা কেমন আছে কইতে পারো না কেন?
না মানে আমি যে ওদের বাসায় ছিলাম এটা তুই জানলি কি করে? রিয়াদ কইল তোর আইতে দেরি হইতে পারে দেখা রিয়াদ বাড়িতে আইয়া কইয়া গেল নোট দিতে স্বপ্নাগো বাড়ি গেছো। ও হ্যাঁ গিয়েছিলাম তো। ওর আব্বা আম্মা বেশ ভালো ভালো আছে। তয় যা হাত মুখ ধুইয়া নে। হ্যাঁ। নদী তাড়াতাড়ি করে কেটে পড়ো, আজ রিয়াদ ছিল বলে বেঁচে গেছে। সন্ধ্যার কিছুটা সময় পর রিয়াদের বাড়িতে জয়ের আগমন ঘটল। রিয়াদ নিজের ঘরে ঘুমাচ্ছিল, শরীরটা ভালো লাগছিল না তাই ঘুম দিচ্ছিল। জয় রিয়াদের আম্মার সাথে সৌজন্যমূলক বাক্য বিতরণ করে রিয়াদের ঘরে গেল। রিয়াদকে ঘুম থেকে তুলল। রিয়াদের রেশ তখনও কাটেনি। ঘুম ঘুম কণ্ঠে বলল, জয় হঠাৎ আমার বাড়ি? কেন আসতে পারি না? তা নয়, কখনো রাতে আসিস না তো, তাই। হ্যাঁ, আজ একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি। কি কাজ? জয় পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে রিয়াদের সামনে ধরল। করুণভাবে বলল, প্লিজ এই চিঠিটা নদীকে দিয়ে আয় না। কি, এখন আমি নদীর পাশে যাব? হ্যাঁ, সমস্যা কি? তোর মাথা খারাপ? এখন গেলে লোকে কি ভাববে? কিছুই ভাববে না, সবাই জানে তোরা প্রতিবেশী এবং একসাথে পড়িস, তাই কোনো সমস্যা নেই। সমস্যা নেই বললে সবকিছু। রিয়াদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে জয় বলল, দেখ ভাই, আমি কিছু জানি না। আমার অনেক দিন শখ রেয়সীর সাথে চিঠি আদান প্রদানের মাধ্যমে প্রেম করব। এখন তুই আমার ইচ্ছেটা পূরণ কর। রিয়াদ কিছু বলতে নিলে জয় আরো দুবার অনুরোধ করে। রিয়াদ বাধ্য হয়ে রাজি হয়ে যায়। চিঠি নিয়ে রিয়াদ নদীর বাড়িতে আসে। খুব ভদ্রভাবে নদীর আম্মাকে বলে, কাকিমা, নদীর সফর থেকে যে নোটগুলো এনেছে ওগুলো আমারও প্রয়োজন, তাই নিতে এসছে। আচ্ছা। নদীর আম্মা নূপুরকে উদ্দেশ্য করে বলে, নুপুরের আব্বারে ডাক দে, ক রিয়াদ আইছে। আচ্ছা আম্মা। নূপুর ভেতরের ঘর থেকে নদীকে ডেকে নিয়ে আসে। নদী এই অসময়ে রিয়াদকে দেখে বেশ চমকালো। রিয়াদ একবার নদীর আম্মার দিকে আর একবার নদীর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, তুই যে নোটগুলো এনেছিস সেগুলো আমারে দে। নদী কিছু বুঝতে পারল না, তবে রিয়াদের আসার কারণটা জরুরি ভেবে নদী বলল, আয় আমার ঘরে আয়, আমি বের করে দিচ্ছি। রিয়াদ নদীর আহ্বান পেয়ে সঙ্গে সঙ্গে ভেতরের ঘরে গেল। ঘরে গিয়েই চিঠিটা নদীর হাতে তুলে দিয়ে বলল, জয় দিয়েছে, বলেছে উত্তরটা কাল লিখে নিয়ে যেতে। একটু থেমে পুনরায় বলল, আর হ্যাঁ, কাল থেকে এভাবে চিঠি আদান প্রদানের প্রেম নিবেদন হবে। তবে আমি ডাকপিয়ান হতে পারবো না, তাই নিজেদের মতো করে ভাবনা চিন্তা কর কিভাবে প্রেমপত্র করা যায়। রিয়াদ এতটুকু বলেই নদীর একটা খাতা নিয়ে চলে গেল। নদী রিয়াদকে কিছু বলতে নিচ্ছিল, কিন্তু রিয়াদ শুনল না। কারণ রিয়াদ জানে এখন নদীর কথা শোনা মানে জয় চিঠিতে যা লিখেছে তা পড়ে শোনানো। চিঠিতে কি লেখা আছে জানা নেই, কিন্তু চিঠির ভাষা শোনা তার পক্ষে সম্ভব নয়। রিয়াদ চলে যেতেই নদী চিঠির ভাঁজ করে পড়তে লাগলো। প্রেয়সী আমার, ভালোবাসি, খুব ভালোবাসি। পুরো চিঠি জুড়ে শুধু এতটুকুই লেখায় নদীর হৃদয়ে অনুভূতির এক শিহরণ জাগিয়ে তুলল। চিঠিটাকে বুকে জড়িয়ে নদী মনে মনে বলল, ভালোবাসা এত সুন্দর কেন? পরের দিন নদী জয়ের সাথে দেখা করতে যাওয়ার পূর্বে রিয়াদ এবং স্বপ্নার সাথে দেখা করল। এখন নদী ওদের দুজনের মুখোমুখি বসে আছে। নদী জয়ের উদ্দেশ্যে চিঠি লিখবে। এখন কি লেখা যায় সেটাই ভাবছে। অনেকক্ষণ ভেবে নদী রিয়াদকে বলল, তুই বল না কি লিখবো। তুই তো একজন ছেলে হয়ে বুঝিস না অন্য একজন ছেলে কি ধরনের লেখা পছন্দ করবে। যে লেখার মাঝে হাজারো অনুভূতি খেলা করবে, তার সে অনুভূতির ভেলায় সে হারিয়ে যাবে। স্বপ্না মজা করে বলল, তুই তো বেশ ডুবে যাচ্ছিস সেই অনুভূতিতে। যাচ্ছি তো। বাহ, ডুবে ডুবে ভালোই জল খাচ্ছিস। তোকে জল খেতে কে বারণ করছে? কাউকে তো পাচ্ছি না রে, কি করব বল। আমার জনকে তো তুই নিয়েই নিয়েছিস। কি? নদী চমকে জিজ্ঞেস করলো। স্বপ্না হাসল, হাসি ধরে রেখেই বলল, মজা করলাম। তাই বল। একটু থেমে নদী পুনরায় বলল, বল না কি লিখবো চিঠিতে। রিয়াদ মুচকি হেসে বলল, চারাক্ষরের ভালোবাসায় বড্ড মায়ার সেই চাদরে চড়াতে চাই সারা জীবন। নদী রিয়াদের মুখশ্রীতে তাকাতেই রিয়াদ বলল, এটাই লেখ। নদী কিছু বলার পূর্বেই স্বপ্না বলল, রিয়াদ, সেই চাদরে কার সাথে জড়াতে চাস? রিয়াদ মুখে হাসি ধরে রেখেই বলল, সে মনের গহিনে খুব সযত্নে নিজের বসত গড়ে তুলেছে, তার গল্প মনের গহিনে গড়ে উঠুক। নদী সন্দেহান দৃষ্টি নিক্ষেপ করে বলল, কাউকে ভালোবাসিস রিয়াদ?
উল্টো বলতে না বকে যেটা বললাম সেটা লেখার হলে লেখ, নয়তো যা। যাবো তো অবশ্যই, তবে লিখে যাব। তোর কথাটা আমার ভালো লাগে তাই ওটাই লিখবো। তো লেখ। নদী কথাগুলো লিখে কাগজ ভাঁজ করে নিয়ে চলে গেল। জয় হয়তো এতক্ষণে চলে এসেছে। নদী চলে যেতেই স্বপ্ন বলল, ভালোবাসিস কাকে? তুই আবার উল্টা বকা ধরলি কবে থেকে? উল্টা হোক বা সোজা, বল না কাকে ভালোবাসিস। যে আমার নয় তারে। রিয়াদ চলে যেতে নিলেই স্বপ্ন বলে, প্রকাশ করে দেখ, হয়তো সে তোরই। রিয়াদ পিছন ঘুরে তাকালো। স্বপ্নার উপরোক্ত কথাটি রিয়াদের বোধগম্য হলো না। স্বপ্নার দিকে তাকিয়ে দেখলো সে লজ্জা পাচ্ছে এমনভাবে দাঁড়িয়ে আছে। কিছু বুঝতে না পেরে রিয়াদ চলে গেল। বুঝতে পারলো না নাকি বুঝতে চাইলো না, কে জানে। বছরটা পার হয়ে গেল। 10ম শ্রেণীতে পদার্পণ করলো সবাই। আজ নদী খুব খুশি, তার ভালোবাসা জয় প্রথম স্থান অর্জন করেছে। সবাই জয়কে বাহবা দিচ্ছে। অন্যদিকে জয়ের এই প্রথম স্থান অর্জন করার পেছনে যে মানুষটা নিজেকে এক ধাপ পিছিয়ে নিয়েছে তার নামটা কারোর জানা নেই। নদীর খুশিতে সেই মানুষটাও খুশি। সেই মানুষটা অন্য কেউ নয়, রিয়াদ। পরীক্ষার খাতায় কিছুটা মার্ক ছেড়ে দিয়েছিল রিয়াদ। রিয়াদের আগে থেকেই ধারণা ছিল জয় কতটা মার্ক পেতে পারে। সেই ধারণা থেকেই নিজের খাতায় কিছুটা মার্ক ছেড়ে আসতো। রিয়াদ স্কুলের মাঠে একা বসেছিল। কোথা থেকে জেনে নদী ছুটে এসলো তার কাছে। ছুটে এসে রিয়াদের পাশে বসতো। খুব দ্রুত বলল, তুই এখানে আর আমি তোকে পুরো স্কুল খুঁজে মরছি। রিয়াদ অন্যমনস্ক হয়ে বলল, তুই আমাকে খুঁজছিলে বুঝছি? হ্যাঁ। আজ তো তোর জয়কে নিয়ে থাকার কথা, সেখানে আমাকে খোঁজাটা বড্ড বেমানার নয়? আরে আমি তো তোকে জয়ের জন্যই খুঁজছিলাম। রিয়াদ অবাক হয়ে বলল, জয়ের জন্য মানে? তুই তো জানিস আমি ভালো চিঠি লিখতে পারি না। কি লিখবো ভেবেই পাচ্ছি না। জয়কে শুভেচ্ছা জানিয়ে একটা চিঠি লিখতে চাচ্ছি, বল না কি লিখবো। রিয়াদ মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক তো হলো, নিজের চিঠি এবার নিজে লেখ। অনুভূতিটা তোর, সেখানে ভাবনাটা অন্য কারো হলে সেটা ভালো দেখায় না। তার মানে তুই আমার সাহায্য করতে চাচ্ছিস না? সাহায্য করতে যাচ্ছি, তবে অন্যভাবে। মানে? কাগজ কলম বের কর। নদী দ্বিমত না করে কাগজ কলম বের করে রিয়াদের দিকে এগিয়ে দিল। রিয়াদ সেটা না নিয়ে বলল, তুই লেখার মতো করে কলমটা ধর। নদী রিয়াদের মুখশ্রীর দিকে তাকালো। রিয়াদ চোখের ইশারায় কলম ধরতে বলল। নদী রিয়াদের কথা মতো কলমটি হাতে নিল। এবার রিয়াদ বলল, চোখ বন্ধ কর। নদী এবারও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রিয়াদ ইশারা চুপচাপ ওর কথা শুনতে বলল। নদী নিজের চোখ বন্ধ করে নিল। রিয়াদ শান্ত সুরে বলল, জয়ের সাথে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্তটাকে স্মরণ কর। একটু থেমে রিয়াদ পুনরায় বলল, সেই সাথে আজ তুই কতটা খুশি তা নিয়ে ভাব, তারপর যা মনে আসে তাই লিখে ফেল। নদী চোখ বন্ধ করে ভাবনার জগতে চলে গেল। এই 1 বছরে জয়ের সাথে চিঠি আদান প্রদান করা, ঘোরাফেরা সবই হলো। সবকিছুই নদীর কাছে সুন্দর মুহূর্ত। তবে এই মুহূর্তে সুন্দর মুহূর্ত বলতে যেটা মনে পড়ছে সেটা হলো সেদিন জয়ের সাথে দেখা করার পর জয় বলল, প্রেয়সী। জয়ের বলা প্রেয়সী শব্দটি নদীর বুকে শিহরণ জাগিয়ে দিল। নদী অনুভূতির সাগরে ডুব দিয়ে দিল। ডুবন্ত নদীকে ডাঙায় ফেরত নিয়ে আসতো জয়ের কাতর সুর। জয় বলল, প্রেয়সী, আমার একটা ইচ্ছে পূরণ করবে? কি হচ্ছে? আমার না তোমার সাথে নিরিবিলি পথ হাঁটতে খুব ইচ্ছে করে। এখন? কিন্তু এখন। নদী কথাটি সমাপ্ত করতে পারেনি। তার পূর্বেই জয় করুণার সুরে বলল, প্লিজ ইচ্ছেটাকে মেরে ফেলার মতো বাক্য উচ্চারণ করো না। জয়ের কাতর সুর নদী উপেক্ষা করতে পারেনি, তাই রাজি হয়ে গেল। পাশাপাশি দুজন প্রেমিক প্রেমিকা হেঁটে চলল। ভালোবাসা দুজনের মধ্যেই বিদ্যমান। দুজনের অনুভূতির ভাষায় দুজন দুজনকে বড্ড চায়। তারা জানে না তাদের চাওয়াটা পূর্ণ হবে কিনা। হঠাৎ নদী আহ শব্দ করে উঠল। জয় সাথে সাথে ব্যাকুল হয়ে পড়ল, কি হয়েছে? কোথায় ব্যথা পেলে প্রেয়সী? নদী মুচকি হেসে জয়ের দিকে তাকিয়ে রইল। জয় নদীর জবাব না পেয়ে বলল, কি হলো বলো না, কি হয়েছে তোমার? কোথাও ব্যথা পেলে? নদী অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বলল, কিছুই হয়নি। স্বপ্ন একদিন এরকম করতে বলেছিল, দেখতে বলেছিল তোমার হাবভাব, সেটাই দেখছিলাম। জয় ভ্যাবাছাকা খেয়ে গেল। জয়ের ক্যাবলাকান্ত সেই মুখশ্রী দেখে বেশ মজা পাচ্ছিল নদী। সেদিনকার অনুভূতিটা নদীর কাছে অন্যরকম ছিল। হয়তো কাজটা ছেলে মানুষের ছিল, তবু ক্ষতি কি? হোক না কিছু অনুভূতি বোকামোর।
স্মৃতি থেকে বেরিয়ে নদী লিখতে লাগলো। প্রিয়, তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটা মুহূর্তই ভালোবাসার। আমার সেই ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করার সাধ্য আমার নেই। তোমার জয়ের এই দিনে শুভেচ্ছা জানানোর মতো ভাষাও আমার নেই। শুধু ছোট্ট শব্দে অনুভূতি প্রকাশ করলাম, বুঝে নিয়েই সেই শব্দের গভীরতা। সেই ছোট্ট শব্দটা হলো ভালোবাসি। এছাড়া শুভেচ্ছা জানানোর মতো ভাষা আমার জানা নেই। ইতি, তোমার প্রেয়সী। চিঠিটা লিখে নদী রিয়াদকে পড়ে শোনালো। রিয়াদ মুখে হাসি নিয়ে বলল, বেশ ভালো হয়েছে। রিয়াদ ভালো বলেছে মানেই ভালো, এই ধারণা নিয়ে নদী চলে গেল। রিয়াদ মনে মনে আক্ষেপের সুরে বলল, আমার অনুভূতি প্রকাশ করার মতো সেই ছোট্ট শব্দটা আমার বোধ হয় কখনো বলা হবে না। পরক্ষণেই বলল, বাস্তবতা সই, কল্পনাতেই হোক, কল্পনাতেই বলছি ভালোবাসি, খুব ভালোবাসি। সময়টা বেশ যাচ্ছিল। জয়ের সাথে সম্পর্ক জড়ানোর পর থেকে নদীর মুখশ্রীতে কখনো মন খারাপের দেখা মেলেনি, কিন্তু আজ নদীর বড্ড মন খারাপ। জয়ের সাথে ঘুরতেও ভালো লাগছে না, তাই জয়কে বিদায় জানিয়ে রিয়াদের সাথে বাসায় ফিরছিল নদী। রিয়াদ বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে নদী কিছু বলার চেষ্টা করেও বলতে পারছে না। নদীকে সুযোগ করে দিতেই রিয়াদ বলল, কিছু বলবে? হ্যাঁ। তো বল, মন খারাপের কারণ। তুই কি করে বুঝলি আমার মন খারাপ? আর আমি তোকে এটাই বলবো। তোর আনন্দ, সুখ, অনুভূতি, মন খারাপের গল্প শোনার জন্যই তো আমি আছি। তুই খুশির গল্প শোনাতে চাইলে এতক্ষণ ভাবছি না, তাই ধরে নিলাম মন খারাপের গল্প বলবে। এই জন্যেই তো তোকে এত ভালো লাগে আমার। তুই আমার একমাত্র বন্ধু, যাকে আমার সব গল্প খুব সহজেই আমি বলতে পারি। তো বলে ফেল, মন খারাপ কেন? নদী কান্না কান্না ভাব নিয়ে বলল, আম্মা বললো এসএসসি শেষে আমার বিয়ে দিয়ে দিবে, কিন্তু জয় তো কিছু করে না, ছাত্র মানুষ। ওর সাথে আমার বিয়েটা কি করে হবে? আব্বা আম্মা অন্যত্র বিয়ে দিলে আমি কি করব তখন? রিয়াদের ভাবনা আসছে না এখন কি করা যায়। তবে রিয়াদ এতটুকু জানে এখন কি বললে নদীর মন খারাপ দূর হবে। রিয়াদ শান্তভাবে বলল, বেশ, অনেকটা সময় আছে, চিন্তা করিস না, আমি আছি তো, ব্যবস্থা হয়ে যাবে। তুই দায়িত্ব নিবি আমাদের সম্পর্কটা বৈধ করার? রিয়াদ চমকে নদীর দিকে তাকালো। নদীর আশা ভরা দৃষ্টি রিয়াদের চোখের আড়াল হলো না। রিয়াদ স্বাভাবিকভাবে বলল, আমি দায়িত্ব নিলে তোর মন খারাপ দূর হবে? হ্যাঁ হবে, আমি জানি তুই দায়িত্ব নিলে আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে। পেতে নাও হতে পারে। আমি নিজের থেকেও বেশি ভরসা করি তোকে। আমি জানি তুই দায়িত্ব নিলে আমার জীবনটা সুন্দর হবে। এত ভরসা করিস আমায়? কেন? কারণ তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। ছোটবেলা থেকে আমি আমার সব কিছু তোর সাথে শেয়ার করে শান্তি পাই। তোকে বললে আমার সব সমস্যা নিমিষেই শেষ হয়ে যায়। রিয়াদ নীরবে হাসল। নীরব হাসির মাঝে হয়তো লুকিয়েছিল একটি বাক্য, বন্ধুত্ব আর ভালোবাসা কখনো এক হয় না বুঝি। রিয়াদ নদীকে আশ্বাস দিয়ে বলল, নিলাম দায়িত্ব। যদি আমি দায়িত্ব নিলে তোর মুখে হাসি ফোটে, তবে নিলাম দায়িত্ব। তোর মুখের হাসি ধরে রাখার জন্য হলেও তোদের ভালোবাসে পূর্ণতা করাবো। নদী হাসি মুখে বলল, সত্যি? নদী খুশির জোয়ারে ভেসে একটি ভুল করে ফেলল। রিয়াদকে জড়িয়ে ধরল। রিয়াদকে জড়িয়ে ধরার সাথে সাথে রিয়াদের হৃদয়ে অন্যরকম শিহরণ বয়ে গেল। রিয়াদ সাথে সাথে চোখ বন্ধ করে নিল। নদী নিজের ভুল বুঝতে পেরে রিয়াদকে ছেড়ে দিল। রিয়াদকে ছেড়ে দিতেই রিয়াদ চোখ মেলে নদীর দিকে তাকালো। নদী বোকা বোকা মুখশ্রী করে বলল, বন্ধুকে জড়িয়ে ধরায় ক্ষতি কি? রিয়াদ কিছু বলল না। দুজনে এগিয়ে চলল সামনের দিকে। রিয়াদ মনে মনে একবার বলল, সে কি জানে তার মন খারাপ দূর করতে কেউ একজন শত ব্যথা বুকে নিয়েও তাকে তার ভালোবাসার হাতে তুলে দেবে? পরক্ষণেই মন বলে উঠল, সে কি খুব জানবে তার হাসি কারো হৃদয়ে আনন্দের ঢেউ তোলে? বেশ কিছুদিন পর একদিন রাতে রিয়াদের আম্মা রিয়াদের ঘরে আসতো। রিয়াদ বই পড়ছিল। আম্মাকে আসতে দেখে বই রেখে আম্মার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিছু বলবে আম্মা? আম্মা রিয়াদের পাশে বসে বলল, হ বাজার। কি আম্মা? তোর আব্বা গত হয়েছে মেলা দিন হইল। তোর আব্বা শহরে বালা কাম করতে বইলা তোর ভবিষ্যতের জন্য কিছু জমাইয়া রেখে গেছিল। সেই দিয়া 2টা বছর কাটছে। এখন জমানো টাকা বেশি নাই। তোর ভবিষ্যতের কথা ভাববা আমি একখান সিদ্ধান্ত নিয়ে আইলাম আজ। কি সিদ্ধান্ত আম্মা? জমানো যা টাকা আছে ওগুলা দিয়ে একটা ব্যবসা শুরু করলে কেমন হয়? এতদিন ছোট ছেলে বললা
আমি কিছু বলি নাই। এখন দুনিয়াদারি বোঝার বয়স হয়েছে তোর, তাই আম্মার কথা সমাপ্তির পূর্বেই রিয়াদ বলল, আমি বুঝতে পারছি আম্মা, তুমি কি বলতে চাইছো। আমি তোমার কথায় রাজি। এখন কিছু না করলে ভবিষ্যতে আমাদের দুর্দিন দেখা দেবে। আব্বার অবস্থা সচ্ছল না থাকলে এখন আমাদের পরিণতি খুব করুণ হতো। আম্মা খুশি মনে বলল, আমি জানতাম আমার ফোলাই তুই কি বুঝবি। হ্যাঁ আম্মা, এবার বলো কিসের ব্যবসা করলে ভালো হয়। সেটা আমি আগেই ভাববা রাখছি। দেখ, গ্রামের দিয়া বাজারের দূরত্ব খুব একটা কম না। রোজ পাইয়া হেঁটে গ্রামের লোকজনের বাজারে যাইতে মেলা কষ্ট হয়। এই তোর কথাই ভাববা দেখ, সপ্তাহে একদিন ছুটি পাস, ওই দিনে বাজারে দূর লাগে। তাই আমি ভাবলাম গ্রামের মধ্যে ওই যে পশ্চিম দিকটা তোর আব্বার জমি আছে না, ওখানে একখান দোকান দিলে কেমন হয়। শহরে থেকে দৈনিক জীবনের লগে সব জিনিসপত্র নিয়ে ওখানে দোকান করলে ব্যাপারটা মন্দ হয় না। স্কুল শেষে আইসা দোকানে বসবি, আর বন্ধুর দিন তো আছেই। রিয়াদ আম্মার মুখশ্রীতে তাকিয়ে মুচকি হাসল। তার আম্মা সমস্ত ব্যবস্থা করেই যে আজ এসেছে তা বুঝতে তার আর বাকি রইল না। মুখে হাসি ধরে রেখেই রিয়াদ বলল, বুদ্ধিটা খারাপ নয় আম্মা। একটু থেমে পুনরায় কিছুটা সংকোচ নিয়ে বলল, আম্মা একটা কথা বলবো। হ বল। আম্মা, ব্যবসাটা আমি একা করতে পারবো না। তুই একলা কই বাজান, আমি আসি তো। আম্মা, আমি তোমার থাকাটা অস্বীকার করছি না। আমি জানি আমার ভুল হলে তুমি আমাকে ঠিক রাস্তাটা চিনিয়ে দেবে। আমি আসলে রিয়াদকে ইতস্তত করতে দেখে রিয়াদের আম্মা বলল, বাজান যা বলার সরাসরি বল। আম্মা, আমি আসলে জয়কে আমার সাথে নিতে চাচ্ছি। মানে তুই জয়ের লগে ব্যবসা করতে চাচ্ছিস? হ্যাঁ আম্মা। রিয়াদের আম্মা বুঝতে পারল তার ছেলে কিছু একটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। ছেলের উপর তার আস্থা আছে, সেই আস্থা রেখেই তিনি বললেন, তোর লগে নিবি জয়রে, তাতে সমস্যা কই? জয়কে নিলে তুমি অখুশি নও তো আম্মা? আমি খুশি হইব না কেন? আমার ফুলার লগে অন্য একজন কমারেট হইলে আমার তো খুশি হওয়ার কথা। রিয়াদ খুশি হয়ে আম্মাকে জড়িয়ে ধরে বলল, সত্যি আম্মা তুমি খুশি? সন্তানের খুশিটাই আব্বা আমার খুশি হয় রে বাজান। কিন্তু তোরা ভাবিস আব্বা আম্মা তোর জন্য কাজ করতে নিষেধ করে মানেই তোকে স্বাধীনতা বাধা হয়ে দাঁড়ায়। আসলে ব্যাপারটা অমন না। সব আব্বা আম্মাই চাই তার সন্তান ভালো কাজ করুক, খারাপটা বর্জন করুক। তাই মাঝে মধ্যে ভুল কাজে বাধা হয়ে দাঁড়ায়। একটু থেমে আম্মা পুনরায় বলে, ওইটারে স্বাধীনতায় বাধা দেওয়া কয় না রে বাজান। ওইটা হলো সঠিক স্বাধীন জীবনের দিকে এগিয়ে যাওয়া সন্তানকে। আম্মা কথাটা শুনে ছোট্ট একটি বাক্য মনে হতে পারে, কিন্তু বাক্যটি কতটা দীর্ঘ তা সেই বুঝবে যার মধ্যে বোঝার জ্ঞান রয়েছে। রিয়াদ আম্মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। পরের দিন রিয়াদ তার ব্যবসার কথা জয়কে জানে। যেহেতু নদী আর জয়ের প্রেমটা বিয়ে অবধি গড়িয়ে নিয়ে যেতে চায়, তাই জয় রাজি হয়ে গেল। পড়ালেখার পাশাপাশি নিজেকে কর্মঠ হিসাবেও গড়ে তোলা যাবে। নদী, জয় এবং রিয়াদের নতুন ব্যবসার কথা শুনে খুব খুশি হলো। ওদের ব্যবসাটা সাফল্যের দিকে অগ্রসর হলে সম্পর্কটাও পূর্ণতা পাবে বলে ধারণা নদী খুশি মনে রিয়াদের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। রিয়াদ কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করলো নদীর দিকে। নদী হাসির রেখা টেনে বলল, আরে হাতটা ধর তো, তোদের নতুন ব্যবসার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে জানাচ্ছেন কেন? যাকে জানানো তাকে জানা। আরে ওকে জানিয়ে কি হবে? ব্যবসাটার আসল হাল তো তুই ধরবি। ও তো শুধু নামে থাকবে। আমি জানি তুই ওকে তোর সাথে এই জন্যই নিয়েছিস, যাতে আমাদের সম্পর্কটা একটা নাম পায়। তাই শুভেচ্ছা তোকেই জানানো উচিত। তাই? এবার হাতটা ধর তো। রিয়াদ নদীর বাড়িয়ে দেওয়া হাতে নিজের হাতটা বাড়িয়ে দিল। মনে মনে বলল, তার এই খুশিময় মুখশ্রী আমার প্রাপ্তি। নদী চলে গেল জয়ের সাথে গল্প করতে। সেই ফাঁকে স্বপ্না রিয়াদের দিকে এগিয়ে এলো। রিয়াদ স্বপ্নাকে দেখে সৌজন্যতার হাসি দিল। স্বপ্না খুশি হয়ে বলল, নতুন ব্যবসার জন্য অভিনন্দন। ব্যবসার এখনো চালু হয়নি। হয়নি, হবে তো। ব্যবসাটা দাঁড়িয়ে গেলেই বাসায় আমাদের ব্যাপারটা জানাবো। রিয়াদ চমকে উঠল, বিস্ময় নিয়েই বলল, আমাদের ব্যাপারটা মানে? মানে আমাদের ব্যাপার। স্বপ্না আনন্দের সাথে কথাটি বলল। রিয়াদ স্বপ্নার উপরোক্ত কথার ভাবার্থ বুঝতে পেরে বলল, এমন স্বপ্ন দেখা উচিত নয়।
যা ভেঙে গেলে নিজেকে নিজের চিন্তা কষ্ট হয়। আমি জানি না তুই ভুল করিস, তাই বলছি তুই যা ভাবছিস তা ঠিক নয়। স্বপ্না কিছু বলতে নিলে রিয়া থামিয়ে দিয়ে বলল। একটু সহজ ভাষা বলা আমার পক্ষে সম্ভব নয়। রিয়াদ চলে গেল। রিয়াদের যাওয়ার দিকে দৃষ্টি রেখে স্বপ্না মনে মনে বলল, এতদিন আমাদের মধ্যে যা হয়েছে তার সব কিছু মিথ্যে। রিয়াদ কি আমাকে ভালোবাসে না? যদি ভালোই না বাসবে তবে ইঙ্গিত কেন দিয়েছিল? মাদারি এটা কি বললো? কিসের ইঙ্গিত দিচ্ছে মনুরা? ধীরে ধীরে সময় বয়ে যাচ্ছে। রিয়াদের আম্মার থেকে 10,000 টাকা নিয়ে রিয়াদ ব্যবসা শুরু করে দিল। প্রথমে সব কিছু যেমন শাক সবজি আলু তেল পেঁয়াজ মরিচ যা যা দৈনন্দিন জীবনে প্রয়োজন সব কিছুই অল্প অল্প করে কিনে দোকান খুলে বসত। সেগুলো বিক্রির শেষে আগের তুলনায় কিছুটা বেশি জিনিসপত্র নিয়ে আসতো। এভাবেই একটু একটু করে বেশি বেশি কিনতে কিনতে ধীরে ধীরে রিয়াদের ব্যবসাটা বড় হতে লাগলো। পড়ালেখার ফাঁকে ব্যবসাটা ভালোই জমে উঠেছিল। গ্রামের লোকদের বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে সত্যিই খুব অসুবিধা হচ্ছিল। গ্রামের মধ্যে সদাইয়ের চাল আলু ডালের দোকানকে বলে। দোকান হওয়ায় বেশ ভালো হলো তাদের। গ্রামের লোকদের কথা চিন্তা করে এসএসসি পরীক্ষার মধ্যেও দোকান খোলা রেখেছে রিয়াদ। জয়কে পরীক্ষার মধ্যে অবসর দিয়ে নিজেই দোকান খুলে বসত। দোকানের বেচা কেনার পাশাপাশি বই নিয়ে পড়তে লাগলো। এভাবেই দিন কেটে গেল। এসএসসি পরীক্ষা শেষ হলো। নদীর বাড়ি থেকে বিয়ের চাপ পড়ো। নদী রিয়াদকে সবটা বললো। রিয়াদ নদীদের বাড়িতে আসতো। নদীর পরিবারের সাথে রিয়াদের ভালো জানাশোনা থাকায় নদী ভরসা পাচ্ছে। তার আব্বা রিয়াদের কথা ফেলতে পারবে না। রিয়াদ এবং নদীর আব্বা মুখোমুখি বসা। প্রথমে কুশল বিনিময় ছেড়ে রিয়াদ কিছুটা সংকোচ নিয়ে বলল, কাকা, আমার সঙ্গে নদীর বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে তো মেলা ভালা। আমি তোমার আমার লগে এই ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। রিয়াদ ব্যাপারটা বুঝতে না পেরে বলল, আর আমার সাথে কথা বলতে চাচ্ছেন মানে? আমিও আসলে চাচ্ছিলাম তোমার আর নদীর বিয়েটা হোক। তুমি যখন নিজেই বলতে আসছো তখনই তো হয়ে গেল। রিয়াদের কান এখনো বিশ্বাস করতে পারছে না। এইমাত্র সে কি শুনলো, তার আর নদীর বিয়ে। অবাধ্য মন কেন জানি না খুশি হয়ে উঠল। রিয়াদের স্বার্থপর মন বলে উঠল, ক্ষতি কি যদি তার আর নদীর বিয়ে হয়? তখনই রিয়াদের মনের দ্বিতীয় সত্তা বলে উঠল, না রিয়াদ, এটা হওয়ার নয়। সে যে তোকে চায় না, তার মুখের হাসি তুই নস জয়। রিয়াদ নিজেকে স্বাভাবিক করে বলল, কাকা, আপনি আসলে ভুল ভাবছেন। আমি আমার নয়, জয়ের সাথে নদীর বিয়ের কথা বলতে চাচ্ছি। নদীর আব্বা মুখশ্রীতে তিরস্কার ফুটে উঠল। মনে মনে সে কথাটি শোনার জন্য প্রস্তুত ছিল না। কিছুটা বিরক্ত হয়ে তিনি বললেন, এসব কি বলছো? তোমার দোকানের কর্মচারীর সাথে আমার মাইয়ার বিয়ার প্রস্তাব নিয়ে আইছো তুমি? একটু থেমে পুনরায় বললেন, দেখো, তোমার ব্যবসায় অনেক নামডাক হয়েছে। অল্প বয়সেই ব্যবসার উন্নতি করতেছো তুমি। তাই আমি তোমার লগে নদীর বিয়ার কথা ভাবতেছিলাম। তোমার দোকানে কাজ করা ওই পোলার লগে আমি আমার মাইয়ার বিয়ার কথা স্বপ্ন ভাবতে পারি না। রিয়াদ বিস্ময় নিয়ে নদীর আব্বার মুখশ্রীতে তাকিয়ে আছে। দরজার ওপাশে দাঁড়িয়ে নদী সব শুনতে পাচ্ছে। নদী বেশ অনেকক্ষণ যাবৎ দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। রিয়াদের মুখশ্রী আপনা আপনি দরজার আড়ালে দাঁড়ানো অসহায় নদীর মুখশ্রীর দিকে গেল। নদীর মুখশ্রী দেখে মনে হচ্ছে যখন তখন সে কেঁদে দেবে। রিয়াদের মন বলে উঠল, তার কান্না আমার সহ্য হয় না, একদম সহ্য হয় না। রিয়াদ নদীর আব্বাকে উদ্দেশ্য করে বলল, কাকা, আমি না, জয় মূলত ব্যবসাটার আসল মালিক। আমি ওর কর্মচারী। নদীর আব্বা বিস্ময় নিয়ে বললেন, এসব কি বলতেছো? সবাই জানে এটা তোমার বাবার জমি, সেখানে তুমি দোকান উঠাইছো। না কাকা, কথা সত্যি নয়। মূলত আমার আম্মা আমার পড়ালেখার জন্য জমিটা জয়ের আব্বার কাছে বিক্রি করেছে। জয় নিজেকে কর্মঠ তৈরি করতে পড়ালেখার পাশাপাশি ব্যবসা খুলে বসেছে। আমি ওর বন্ধু হওয়ায় ও আমাকে কাছে নিয়েছে। যদি এটা সত্যি না হয়? সত্যি হলে আপনি জয় আর নদীর বিয়ে দেবেন? সত্যি হইলে দেব। বাপ হিসাবে আমি আমার মাইয়ার যেখানে সুখ থাকবে সেখানেই বিয়া দিতে চাইব। রিয়াদ একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, টাকা থাকলে বুঝি মেয়েরা সংসারের জীবনে সুখী হয়? নদীর আব্বা কিছুটা হতভম্ব হয়ে গেল। কথা কাটাতে তিনি বললেন, কি প্রমাণ আছে ওইটা জয়ের দোকান? আপনি আমার আম্মারা জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা চলো, এখনই তোমার আমারে গিয়া জিগাই। এখন? হ। কেন, কোনো সমস্যা? কাকা, কাল জিজ্ঞেস করলে হয় না?
না, কাল নয়, আজই জিগাবো এবং এখনই। কাকা আসলে আসলে নকলে বাদ, এখনই জিজ্ঞেস করব, চলো। রিয়াদ বোকা বনে গেল। রিয়াদের আম্মা তো জানে না এসব। তার আম্মারে এখন জিজ্ঞেস করলে তো সে সত্যিটা বলে দেবে তখন। নদীর আব্বা নাছোড়বান্দা, তাই জোর করে রিয়াদকে নিয়ে তার বাড়ি চলে গেল। রিয়াদের হাত ধরে রিয়াদের আম্মার সামনে নিয়ে গেল নদীর আব্বা। রিয়াদের আম্মা কিছু জিজ্ঞেস করার পূর্বেই নদীর আব্বা সোজাসুজি ভাবে জিজ্ঞেস করলো, রিয়া যে দোকানটা চালায় ওইটা কার? রিয়াদ ভয়ে নিজের চোখ বন্ধ করে নিল। নদীর আব্বা প্রশ্নের উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর রিয়াদের আম্মা যা বলল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। রিয়াদ চোখ মেলে বিস্ময় নিয়ে তার আম্মার মুখশ্রীতে তাকালো। রিয়াদের আম্মা বলল, দোকানটা জয়ের। রিয়াদ বিস্ময় নিয়ে তার আম্মার দিকে তাকিয়ে রইল। তার আম্মার দ্বিতীয় কথাটি শুনে সে আরো অবাক হলো। আম্মা বলল, এটা মুখের নয়, কাগজের কথা। রিয়াদের ওই দোকানের উপর কোনো অধিকার নেই, ওই দোকান জয়ের। রিয়াদের আম্মার থেকে শুনে কিছু স্বস্তি পেলেন নদীর আব্বা। তারপরও তিনি আলাদাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। নদীর আব্বা চলে যেতেই রিয়াদ তার আম্মারে বলল, আম্মা তুমি জানলে কিভাবে দোকানটা জয়ের, কাগজে করে না? আম্মা রিয়াদের মুখশ্রীর দিকে তাকিয়ে বললেন, জয় তোর বন্ধু। জয়ের এক কথায় সব দাবি চাইরা দিলি বাজান, কাগজে লিখা দিলি যে ওই জমি দোকানের উপর তোর কোনো অধিকার ফলাবি না। আম্মা এসব তোমরা কে বললো? জয় বইলা গেছে, আজ আমি সবজি নিয়ে আসতে যাওয়ার সময় বলল, কাগজটা দেখা দিছিল। রিয়াদ অবাক নয়নে আম্মার দিকে তাকিয়ে রইল। রিয়াদ কল্পনাও ভাবেনি জয় এসব তার আম্মাকে বলে দেবে। হঠাৎ রিয়াদের স্মৃতিতে দুদিন আগের কথা ভেসে উঠল। সেদিন জয় রিয়াদের কাছে এসে বলল, রিয়াদ, আমি তোকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমার মনে হয় নদীর সাথে বোধহয় আমার মিল হবে না। মেয়ের জামাই হিসেবে নদীর আব্বা নিশ্চয়ই তোর দোকানের কর্মচারীকে মেনে নিবে না। কর্মচারী মানে? তুই কর্মচারী হবি কেন? তোর আর আমার ভাগের দোকান এটা। এভাবে ভাগে ব্যবসা হয় না রিয়াদ। গ্রামের সবাই জানে এই ব্যবসাটা তোর। যে জমির উপর দোকানটা তৈরি হয়েছে সেই জমিটাও তোর, দোকানটাও তোর। এখানে আমি কর্মচারী ছাড়া কিছুই নই। রিয়াদ বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না। রিয়াদকে চুপ থাকতে দেখে জয় বলল, এই ব্যবসাটা আমার না হলে নদীকে আমার পাওয়া হবে না রে রিয়াদ। তুই আমাকে কি করতে বলছিস? শুধু লোককে দেখানোর উদ্দেশ্য তুই দোকানের উপর থেকে দাবি ছেড়ে দিয়ে এটা আমায় বলে সবাইকে জানিয়ে দে, যাতে নদীর আব্বা আমাকে মালিক ভেবে নদীর সাথে আমার বিয়েটা দিয়ে দেয়। মানে তুই মালিকানা চাচ্ছিস? না মানে? দিয়ে দেব, শুধু আমাদের সংসার চালানোর খরচটা দিলে হবে, বাকিটা তুই রাখিস। তার মানে তুই সত্যি আমাকে মালিকানা দিয়ে দিবি? হুম। তাহলে তুই এক কাজ কর, কাগজে লিখে দে এই দোকানের উপর তোর কোনো অধিকার নেই, এটা আমার দোকান। কাগজে এটা লিখে সই করে দে। রিয়াদ জয়ের মুখের দিকে তাকালো। না, এর চোখে লোভ ছিল না। লোভের ভাষা এমন নয়। তবে কি সত্যি নদীকে পাওয়ার জন্যই মালিকানা চাচ্ছে জয়? রিয়াদ কিছু না ভেবেই সেদিন কাগজে ওটা লিখে দিয়েছিল। স্মৃতি থেকে বেরিয়ে রিয়াদের মন একটা কথাই বলল, মালিকানা নদীর জন্য চাইলে আমারে কেন বলে দেবে এসব? যাতে সবই ওরে মালিক ভাবে, তাই এই কোনো কোনো কারণে। রিয়াদের আম্মার কথায় রিয়াদ হুঁশে ফিরেও আম্মা বলল, কিশোরের বয়স এটা, একজনের ভালো লাগতেই পারে, তাই বললে তার জন্য সব কিছু হারানোটা ঠিক না। তুই চাইলে জয়ের এখনো দোকানটা আত্মসাৎ করার থেকে আটকাইতে পারো। আম্মা আমি ঠিক বুঝলাম না। আমি তোর বেচারা নিচে লুকানো খাতাটা পড়ছি, ওখানে নদীর প্রতি তোর অনুভূতি কথা লেখা ছিল। রিয়াদ চমকে আম্মা দিকে তাকিয়ে রইল। তার মানে তার আম্মা সবকিছু জেনে গেছে। রিয়াদ নিজের চোখের অশ্রুকে আটকে রেখে বলল, আম্মা আমি তার খুব ভালোবাসি। এটা আবেগ বাজান, এটা ভালোবাসা না। না আম্মা, এটা আবেগ না। আর যদি আবেগ হয়ে থাকে তবু আমি সে আবেগে হারিয়ে যেতে চাই। কিশোর বয়সের এই আবেগে সারা জীবন হৃদয়ে বাঁধা রাখতে চাই। আম্মা শান্তভাবে বলল, আমার কিছু বলার নেই বাজান, শুধু বলবো বাইবা দেখিস জীবনটা নিয়ে। আম্মা চলে গেল। আম্মা হয়তো বুঝতে পেরেছে তার সন্তান বড় হয়ে যাচ্ছে। এখন নিজের সিদ্ধান্ত নিতে তার আম্মার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। এটা ভেবেই হয়তো অভিমানে চলে গেছে। রিয়াদ মনে মনে ভাবছে, আম্মার এই অভিমান ভাঙাবো কিভাবে?
দুদিন রিয়াদের আম্মা তার সাথে ভালোভাবে কথা বলেনি। রিয়াদ আর সহ্য করতে না পেরে আম্মার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আম্মা রাগ করে আছো? না, আমি জানি আমার ফোলা কোনো ভুল কাজ করতে পারে না, তাও যার জন্য নিজের সব কিছু দিয়ে দিচ্ছিস সে তো তোর না। আম্মা, সে আমার হলে যে তার চোখে মুখে এখন যে খুশিটা রয়েছে তার থাকবে না। একটু থেমে পুনরায় বলল, আমি যে তার কান্না সইতে পারি না। আম্মা রিয়াদের মুখশ্রীতে তাকিয়ে বলল, এরকম গভীর কথা কই শিখলি তুই বাজান? কেমনে শিখলি? জানি না আম্মা, তবে তার খুশিতেই আমি খুশি। আম্মা চুপ করে রইলেন। রিয়াদ এক মনে বলল, নাইবা হলো সে আমার, নাইবা জানল আমার হৃদয়ের কথা। আমি তার খুশিময় মুখশ্রীতে নিজের ভালোবাসার প্রাপ্তি খুঁজে পাই। আম্মার কিছু না বলে রিয়াদকে জড়িয়ে ধরে। অন্যদিকে জয় এবং নদীর বিয়ে প্রায় পাকাপোক্ত। বিয়ের দিন তারিখও ঠিক করা হয়েছে। এর মধ্যে একদিন নদী জয়ের সাথে লুকিয়ে দেখা করল। জয় নদীর কাছে এসে বলল, প্রিয়সী, হঠাৎ জরুরি তলব পাঠালে? আবার এই মিথ্যে বলাটা কি ঠিক হলো? মিথ্যা? কিসের মিথ্যা? এই যে ব্যবসাটা তোমার, ব্যবসা তো আমারই। মানে ওটা তো রিয়াদের ব্যবসা, তোমাকে তো ও বন্ধু হিসেবে সাথে নিয়েছে। তোমার আর আমার মিল করাতে রিয়াদ ব্যবসাটা আমায় দিয়ে দিয়েছে। কি? নদী অবাক হয়ে গেল। জয় বলল, তোমার আব্বা যাতে আমাদের সম্পর্ক মেনে নেয় তাই এই ব্যবসাটা আমায় দিয়ে দিয়েছে। নদীর বিস্ময় আরও বেড়ে গেল। রিয়াদ তার বন্ধু ঠিক, রিয়া তার কথা রাখে সব সময়, তাই বলে তাদের মিল করাতে নিজের ব্যবসা দিয়ে দিল। কিন্তু কেন? মহানুভবতা থেকে নাকি অন্য কিছু? জীবনে প্রথমবার নদীর রিয়াদের ব্যবহারে সন্দেহ হচ্ছে, খুব সন্দেহ হচ্ছে। নদীর বিয়ের তোড়ঝড় শুরু হয়ে গেছে। কাল গায়ে হলুদ, পরশু বিয়ে। সবাই বিয়ে নিয়ে খুব ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে নদীর সন্দেহটা শেষ হয়ে গেল। নদীর সন্দেহটা পুনরায় জেগে উঠল যখন গায়ে হলুদে রিয়াদের দেখা পেল না। তখন রিয়াদের আম্মা আসতেও রিয়াদ আসেনি, তবে বিয়ের দিন রিয়াদ ঠিকই এসেছিল। নদীকে বধূ সাজানো শেষ হওয়ার একটু আগে এসেছে রিয়াদ। হাতে করে নিয়ে এসেছে গাঁদা ফুলের মালা। নদীকে সাজানো মেয়েগুলোর হাতে মালাটা দিয়ে বলল, এইটা ওর খোপায় গেঁথে দেবেন। বধূ বেশে বসে আছে নদী, মাথার খোপায় রিয়াদের দেওয়া গাঁদা ফুলের মালা। নদীর দু চোখে আজকের এই দিনটাকে নিয়ে অনেক স্বপ্ন, তাই রিয়াদের কথা ভুলে গেছে সে। নদীর চোখের পাতায় এখন শুধু একটা মানুষই ভেসে বেড়াচ্ছে, সে হলো জয়, জয় আর জয়। বিয়ে শেষে বিদায় নিয়ে পালকি করে চলে যাচ্ছে নদী। রিয়াদ আড়ালে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। নদীর চলে যাওয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে রিয়াদ বলল, ভালো থেকো প্রিয়তমা। আমার বুকের মধ্যে অচেনা প্রেম হয়ে আর জয়ের ভালোবাসার পূর্ণতা হয়। পাগল মন পুনরায় আক্ষেপ করে বলে উঠল, আমি হয়তো বিশাল নদীর ঢেউয়ের সামনে পড়ে থাকে বালুর বাঁধ, যে বাঁধ ঢেউয়ের আড়ালে হারিয়ে যায়। 6 বছর পর, অনেকদিন পর গ্রামে ফিরে রিয়াদ বেশ অবাক হলো। গ্রামের লোকজন তার দিকে কেমন দৃষ্টিতে জানি তাকাচ্ছে। প্রবীণরা যারা রিয়াদকে চেনে তারা নবীনদের কানে কানে কিছু একটা বলছে। রিয়াদ তাদের দৃষ্টিকে উপেক্ষা করে সামনে এগিয়ে গেল। মাঝ রাস্তায় দেখা হলো রহিম কাকার সাথে। স্কুল শেষে রহিম কাকার সাথে কতই না গল্প করতে তারা। রিয়াদ রহিম কাকাকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো কাকা? কে? রহিম কাকা রিয়াদকে ভালোভাবে লক্ষ্য করে বলল, রিয়াদ? হ্যাঁ কাকা, আমি রিয়াদ। তুই গ্রামে ফিরে আইসোস কেন? আমগো গ্রামের মান সম্মান ডুবাইয়া কোন মুখে ফেরত আইসোস? রহিম কাকা বেশ বিক্ষোভ নিয়ে বললেন কথাগুলো। রিয়াদ কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, মানে? রহিম কাকা রিয়াদের কথা পাত্তা না দিয়ে বলল, তা সেই কান লাগেনি কই? জয়কে তো পাগল বানিয়ে গেল। বলি তোর সাথে আবার কি করলো? দেখছি না যে। আমি কিছু বুঝতে পারছি না কাকা। তা বুঝবে কেন? যখন নদীরে নিয়ে ভাগছিলি তখন বুঝছিলি এর জন্য জয় বাবাজির সাথে কি হয়ে দিতে পারে। রিয়াদের মাথায় আকাশ ভেঙে পড়ো, কানে বারবার একটা কথাই বাজছে। নদীরে যখন ভাগাইয়া নিয়েছিলি। গ্রামে ঢোকার পর রিয়াদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সবাই বলেছিল নদী তোমাকেও ছেড়ে গেছে। রিয়াদ কিছু বুঝতে পারছে না, কেউ তাকে পরিষ্কারভাবে বলতে চাইছে না। সবার দৃষ্টিতে তার জন্য ঘৃণা দেখতে পাচ্ছে সে। লোকমুখে যতটুকু শুনেছে তাতে বুঝতে পেরেছে নদী জয়ের সাথে নেই, আর জয়ের অবস্থাও ভালো নয়। রিয়াদ কোনো কিছু না ভেবে পেয়ে জয়ের বাড়ি চলে গেল। জয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে রিয়াদ বেশ অবাক হলো।
পূর্বের টিনের ঘরটি এখন ইট পাথরে রূপান্তরিত হয়ে গেছে। জয় ব্যবসা করে যে উন্নতির দোরগোড়ায় পৌঁছে গেছে তা রিয়াদ ভালোই বুঝতে পারল। রিয়াদ কিছুটা সংকোচ নিয়েই জয়ের দরজায় কড়া নাড়ল। দরজার ওপারে রিয়াদের জন্য দ্বিতীয় চমক অপেক্ষা করছিল। দরজা খুলে দেওয়ার ব্যক্তিটিকে দেখে রিয়াদ বেশ অবাক হলেও ব্যাপারটা স্বাভাবিকভাবে নিল। দরজার ওপারে স্বপ্না দাঁড়িয়ে আছে। স্বপ্না শান্তভাবে বলল, কি চাই? কে চাই মানে? আমি জয়ের সাথে দেখা করতে এসেছি। জয়ের সাথে তোর প্রয়োজন তো ফুরিয়ে গেছে, তা দেখা করতে কেন চাচ্ছিস? জয়ের সাথে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে মানে? গ্রামের লোকজন বাইরে সব কি বলছে? আমি কিছু বুঝতে পারছি না। এখন তো তুই বুঝবিও না। জয়ের জীবনটা নষ্ট করতে চেয়েছিলি, যখন দেখলি সফল হতে পারিসনি তখনই ফিরে এসেছিস। তুই এসব কি বলছিস স্বপ্না? আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি তুই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবি। রিয়াদ বিস্ময় মুখশ্রী হা হয়ে গেল। স্বপ্নার কথাকে পাত্তা না দিয়ে রিয়াদ বলল, আমি জয়ের বাড়িতে এসেছি, জয়ের সাথে দেখা করে তারপর যাব। জয় বাড়িতে নেই, আর থাকলেও তোর সাথে দেখা করতো না। তাহলে কাকিমার সাথে কথা বলবো। তোর এই ঘৃণিত মুখ আমার শাশুড়ি আম্মা দেখতে চাইবেন না। রিয়াদের অবাক হওয়া বোধহয় আরও বাকি ছিল। তাই তো একটার পর একটা বিস্ময়কর কথা শুনতে হচ্ছে। রিয়াদের জানা মতে জয় এবং তার বোন ছাড়া তাদের আর কোনো ভাই নেই। তাহলে জয়ের আম্মাকে স্বপ্নার শাশুড়ি বলতো কেন? রিয়াদ কৌতূহল নিয়ে বলল, শাশুড়ি আম্মা মানে? কেন, কি ভাবছিলি তোরা? নদীর বিরহে জয় নিঃশেষ হয়ে যাবে, জয়ের জীবনে কেউ আসবে না কখনো? একটু থেমে পুনরায় বলল, তাহলে তুই ভুল ভেবেছিস। নদীর বিরহে জয়কে আমি শেষ হতে দিইনি, জয়কে আমি আমার ভালোবাসা দিয়ে সাজিয়ে দিয়েছি। স্বপ্না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। স্বপ্না রিয়াদের চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সাথে সাথে নিজের চোখ বন্ধ করে ফেললো স্বপ্না। এই চোখের দিকে তাকিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে চায় না স্বপ্না। স্বপ্নগুলো তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন রিয়াদ বলেছিল সে স্বপ্নাকে নয় নদীকে ভালোবাসে। স্বপ্না মনে মনে কিছু একটা ভেবে রিয়াদের মুখের উপর দরজা বন্ধ করে দিল। রিয়াদের হতাশ হওয়া ছাড়া এই মুহূর্তে কিছুই করার নেই। রিয়াদ এক মনে হেঁটে বাড়ি চলে এলো। বহুদিন পর, প্রায় 6 বছর পর বাড়ি ফিরল সে। মনে হচ্ছে যেন কতটা সময় পার হয়ে গেছে। আম্মার সাথে কাটানো মধুর স্মৃতিগুলো স্মরণ করতে করতেই রিয়াদ ঘরের ভেতর প্রবেশ করল। রিয়াদের আসার খবর পেয়ে নদীর বোন নূপুর তাদের বাসায় ছুটে আসলো। উঠান থেকেই রিয়াদকে ডাকতে লাগলো, রিয়াদ ভাইয়া। রিয়াদ নূপুরের ডাক শুনে বাহিরে চলে এলো। নূপুর রিয়াদকে সামনে দেখে খুব দ্রুত জিজ্ঞেস করলো, আমার আপা কই ভাইয়া? রিয়াদ চমকালো না। রিয়াদ এতক্ষণে এতটুকু বুঝে গেছে নদীর সাথে তাকে জড়িয়ে এখানে কিছু রটেছে। রিয়াদ স্বাভাবিকভাবে বলল, ভেতরে চলো নূপুর, তোমার সাথে আমার কথা আছে। আমারও কথা আছে। আচ্ছা চলো। রিয়াদ নূপুরকে নিয়ে ভেতরে গেল। ভেতরে গিয়ে খুব শান্তভাবে জিজ্ঞেস করলো, আমি এখানে না থাকি কি কি ঘটেছে নূপুর? নদী আমার কাছে আছে, এসব তোমাকে কে বলেছে? আপা যে তোমার কাছে গেছে এটা তো সবাই জানে। সেটাই তো জানতে চাই, কিভাবে জানে সবাই? আচ্ছা শোনো বলছি। নূপুর বলতে শুরু করলো, 2 বছর আগে একদিন হঠাৎ শোনা গেল নদী শ্বশুর বাড়ি থেকে পালিয়ে গেছে। আব্বা আম্মা সেটা শুনে সাথে সাথে জয় ভাইয়াদের বাড়ি গেল। বাড়ি গিয়ে দেখতে পেলাম জয় ভাইয়া পাগলের মতো কান্না করছে। মুখ দিয়ে শুধু একটা কথাই বলছে, আমার নদী, আমি আমার নদীরে ছাড়া বাঁচবো না। কোথায় নদী, ফিরে এসো। সেদিন জয় ভাইয়া পুরো পাগলের মতো কান্না করছিল। আমরা যেতেই জয়ের আম্মা আমাদের হাতে একটা চিঠি তুলে দেয়। চিঠিটা নদীর আপার লেখা। চিঠিতে লেখা ছিল, প্রিয় জয়, আমি উপলব্ধি করতে পারছি আমি তোমায় ভালোবাসি না। আমি যাকে ভালোবাসি সেই মানুষটা তুমি নও। আমার ভালোবাসার মানুষটা রিয়াদ। আমি রিয়াদকে ছাড়া নিঃস্ব। 4 বছরের সংসার জীবনে এই কথাটা বারবার বলতে চেয়েছি তোমায়, কিন্তু তুমি শুনতে চাওনি। আর যাই হোক, একজন অক্ষম পুরুষের সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়। তুমি খুব ভালো করেই জানো তুমি কখনো বাবা হতে পারবে না। আমি তোমার সাথে থেকে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হতে পারবো না। তাই আমি রিয়াদের সাথে সম্পর্কে জড়াই। আমি এখন 1 মাসের গর্ভবতী। আমি গর্ভবতী শোনার পর তুমি হয়তো বুঝতে পারতে আমি আর তোমার নেই। তাই নিজ থেকে জানিয়ে চলে যাচ্ছি। ভালো থেকো তুমি, ইতি নদী।
সব শুনে রিয়াদ স্তব্ধ হয়ে বসে পড়ল। অস্পষ্ট সুরে মুখ দিয়ে বের করলো, আমি বিশ্বাস করি না। বসা থেকে উঠে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, নদীর সাথে কিছু হয়েছে? ওই চিঠি নদীর লেখা কিছুতেই হতে পারে না, কিছুতেই নয়। যেখানে প্রায় 6 বছর ধরে আমাদের মধ্যে কোনো কথাই হয়নি, সেখানে নদী আমার জন্য বাড়ি ছেড়েছে। এটা সত্যি হতেই পারে না। নূপুর বিস্ময় নিয়ে বলল, তার মানে আপা তোমার কাছে যায়নি? তাহলে আমার আপা কই? রিয়াদ নীরবতা নিয়ে নূপুরের সামনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে নূপুরকে বলার মতো কোনো বাক্য তার কাছে নেই। নূপুর সন্দেহ ভরা দৃষ্টি দিয়ে বলল, তুমি আমার আপার সাথে কিছু করনি তো? এখন না জানার ভান করছো? রিয়াদ মলিন হেসে নূপুরের মাথায় হাত রাখল, মায়া ভরা কণ্ঠে বলল, আমি তোমার আব্বাকে খুঁজে বের করবো, তুমি মানো বা না মানো। আমি তোমার আব্বাকে গত 6 বছর চোখের দেখাও দেখিনি। তুমি সত্যি আপার সাথে ছিলে না? সমাজের মানুষ তোমার আব্বারে কলঙ্ক দিচ্ছে। তুমি বলো, তোমার আব্বা কলঙ্কিত হওয়ার মতো মানুষ? একটু থেমে পুনরায় বলল, নদী খুব স্বচ্ছ, পরিষ্কার হয়। তার গায়ে কলঙ্কের দাগ লাগাটা বড্ড বেমানান। তোমার এই কঠিন কথা আমি বুঝতে পারছি না। আমি শুধু জানতে চাই, তুমি আমার আপারে সত্যি খুঁজে বের করবা? সত্যি খুঁজবো। কবে? খুব তাড়াতাড়ি। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করছি না এখনো। তোমার আপারে খোঁজে এনে আমি তোমার বিশ্বাস অর্জন করে নেব। নূপুর কিছু না বলে চলে গেল। রিয়াদের কথায় বিশ্বাস করতে ইচ্ছে করছে সে নদীকে খুঁজে দেবে। পরক্ষণেই অন্যমন বলছে, এই তো আপারই নিয়ে গেছে। এ জানে আপার ঠিকানা নতুন করে কি খুঁজবে। নূপুর ভেবে পাচ্ছে না কি করবে। আজ সে 10ম শ্রেণীতে পড়া একজন কিশোরী, জীবনের বাস্তবতা অনুভব করতে শিখেছে সে। বাস্তবতার পাশাপাশি আবেগ ভালোবাসাও উপলব্ধি করেছে সে। ভালোবাসা উপলব্ধি করার ক্ষমতা আছে বলেই সে নদীর বিয়ের দিনে রিয়াদ আর স্বপ্নার কথার মানে বুঝতে পারছে। সেদিন ছোট থাকায় ততটা বুঝতে পারেনি বলে আজ বুঝতে অসুবিধা হচ্ছে না। নূপুর স্মৃতির পাতায় নদীর বিয়ের দিনে স্বপ্না আর রিয়াদের কথাগুলো স্মরণ করতে লাগলো। সেদিন নদীর রিয়াদের পালা শেষে স্বপ্না রিয়াদের কাছে এলো। রিয়াদ আড়ালে দাঁড়িয়ে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছিল। ঠিক সে সময় স্বপ্না এসে বলল, তুই কাঁদছিস কেন রিয়াদ? জয়ের বিয়ে হয়ে গেল অথচ তোর হচ্ছে না তাই? রিয়াদ চমকে স্বপ্নার দিকে তাকালো। স্বপ্না পুনরায় বলল, আমি তো রাজি আছি, চল দুজনে বিয়ে করে ফেলি। রিয়াদ নিজেকে স্বাভাবিক করে বলল, কিসব আবল তাবল বলছিস এসব? আবল তাবল মানে? আমার কি বিয়ের বয়স হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু তাতে আমার কি? তোর কি মানে? আমরা তো একে অপরকে ভালোবাসি তাই। রিয়াদ স্বপ্নার কথা সমাপ্ত করার পূর্বেই বলল, আমরা একে অপরকে ভালোবাসি মানে? কি ভুলভাল বকছিস তুই? ভুলভাল বকছি মানে? আমি তোকে কখন বললাম যে তোকে আমি ভালোবাসি? রিয়াদের কথায় স্বপ্নার মাথায় আকাশ ভেঙে পড়ল। এতদিন তীরে তীরে যে স্বপ্ন নিজের মনে গড়ে তুলেছিল তা ভুল ছিল। স্বপ্না নিজেকে সংযত করে বলল, মুখে না বললেও আকারে ইঙ্গিতে তো ভালোবাসা বুঝিয়েছিস তুই। রিয়াদ হতভম্ব হয়ে গেল। মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি আকার ইঙ্গিতে তোকে ভালোবাসি বুঝিয়েছি? হ্যাঁ বুঝিয়েছিলাম, একবার নয় বারবার, হাজারবার। স্বপ্নার চিৎকার করে বলা উপরোক্ত বাক্যটি রিয়াদকে নিস্তব্ধ করে দিল। একবার নয় বারবার, হাজারবার ইঙ্গিত দিয়েছিস। ভালোবাসাটা তোর জন্যই এত গভীর হয়েছে। রিয়াদ বিস্ময় হা হয়ে গেল। বিস্ময় নিয়েই বলল, কেমন ইঙ্গিত? আর কখনই বা ইঙ্গিত দিয়েছিলাম? স্বপ্না চোখের অশ্রু বিসর্জন দিয়ে শান্তভাবে বলল, যখন আমার কিশোরী মন আবেগের হাওয়ায় ভেসে চলেছিল, ঠিক তখনই আমি নদী যখন স্কুল মাঠে নানা ধরনের গল্পে মজে থাকতাম, ঠিক তখন তোর প্রেমময় দৃষ্টি আমাকে ইঙ্গিত দিয়েছিল ভালোবাসার। ক্লাসের ফাঁকে ফাঁকে তোর অবাধ্য চোখ যতবার আমার দিকে তাকিয়েছে, ঠিক ততবার ভালোবাসার ইঙ্গিত দিয়ে গেছে। রিয়াদের বলার মতো কোনো ভাষাই রইল না। প্রেমময় দৃষ্টি যার দিকে নিক্ষেপ করেছিল সেই মানুষটাই কখনো বুঝলো না, অথচ অন্য একজন সেই দৃষ্টিতে নিজেকে স্বপ্নের দুনিয়ায় রাঙিয়েছে। রিয়াদের এই মুহূর্তে চুপ করে থাকাটা ঠিক নয়। এখন চুপ থাকলে ভুল হয়ে যাবে। তাই রিয়াদ বলল, আমি তোর দিকে কখনো ওভাবে তাকাইনি স্বপ্না। তুই আর নদী একসাথে থাকায় কখনো বুঝতে পারিস না আমি তোর নয় নদীর দিকে তাকিয়ে থাকতাম। রিয়াদের
রিয়াদের কথার মর্মার্থ বুঝতে পেরে স্বপ্না বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই নদীকে হ্যাঁ, আমার চাহনিতে যে ভালোবাসা ছিল সেটা তোর জন্য নয়, নদীর জন্য ছিল। স্বপ্নার পৃথিবী সেখানেই থমকে গেছে। এরপর কি হয়েছে তা নূপুরের জানা নেই, কেননা সেদিন রিয়াদ স্বপ্নাকে আর সুযোগ না দিয়ে চলে গিয়েছিল। নূপুর যখন বুঝতে শিখেছে তখন তার মন বলেছে, রিয়াদ নদীকে ভালোবাসতো, তাহলে নদীর তার কাছে যাওয়ার ঘটনাটা হয়তো সত্যি। তাই তো আজ রিয়াদের কথাগুলো বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। অন্যদিকে রিয়াদ ভেবে পাচ্ছে না তার সাথে কি হচ্ছে। কেনই বা নদী পালিয়ে গেল তো গেল, কিন্তু কোথায়? ওই চিঠিটার অর্থ কি? চিঠিটা কে লিখলো এবং কেন? রিয়াদের মনে হচ্ছে নদী খুব বিপদে আছে। হয়তো সেই বিপদটা নদীর গায়ে লাগা কলঙ্কে ঢাকা পড়ে গেছে। রিয়াদ পরের দিন সকালবেলা জয়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। একদিন এখানে একটি দোকান দিয়ে কাজ শুরু করেছিল রিয়াদরা। আজ এখানে পরপর 4টা দোকান, 5 জন কর্মচারী, তাদের থেকেই জানা সবগুলো জয়ের দোকান। জয় জীবনে উন্নীত শিখরে পৌঁছে গেছে। আজ আর জয়ের জীবনে রিয়াদের প্রয়োজনীয়তা নেই, ফুরিয়ে গেছে সব প্রয়োজন। কর্মচারী থেকে জানা গেল জয় কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, তাই রিয়াদ অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার শেষে জয়ের দেখা মিলল। জয় রিয়াদকে দেখে বেশ চমকালো। জয়ের বিস্ময়কর চাহনি রিয়াদের চোখের আড়াল হলো না। জয় শান্তভাবে জিজ্ঞেস করলো, কি চাই? জয়, আমার তোর সাথে কিছু কথা আছে, প্লিজ চল একটু আলাদা কথা বলি। অনিচ্ছা সত্ত্বেও জয় যেতে রাজি হলো। রিয়াদ জয়ের সাথে একটা নিরিবিলি স্থানে গিয়ে বসলো। জয় স্বাভাবিকভাবে বলল, যা বলার তাড়াতাড়ি বলো। নদীর সাথে কি হয়েছে? নাটক করার জন্য এত বছর পর দেখা করতে আসলি? রিয়াদ বুঝতে পারছে জয় এরকম কেন করছে, তাই নিজেকে স্বাভাবিক রেখে বলল, নদীর সাথে আমার 6 বছর দেখা হয়নি জয়। নদীর সাথে আমার প্রেমের সম্পর্ক 6 বছর আগেও ছিল না, আজও নেই। তোরা যা জানিস সব ভুল। জয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি অক্ষম কিনা জানি না, তবে সংসার জীবনে 4 বছরে নদীকে একটা বাচ্চা দিতে পারেনি। হয়তো এটাকে সে আমার অক্ষমতা ভেবে নিয়েছে। সে তোর সাথে ভালো থাকা খুঁজে নিয়েছে, তাই আমার কোনো অভিযোগ নেই। তুই আমার বন্ধু, তোর জন্যই আজ আমি এতটা পথ পাড়ি দিতে পেরেছি। তাই আমার ভালোবাসা তোর সাথে সুখী, এটা জেনে আমি খুব খুশি আছি রিয়াদ। একটু থেমে পুনরায় বলল, একবার মনে হয়েছিল হয়তো জীবনের সামনে এগিয়ে যাওয়া আর হলো না। আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে স্বপ্না আমার হাত ধরেছিল। স্বপ্নার বাড়িয়ে দেওয়া হাতটা ধরেই আমি অতীতকে ভুলে গেছি রিয়াদ। তাই দয়া করে নতুন কোনো নাটক করিস না। রিয়াদ বুঝতে পারছে না সে জয়কে কিভাবে বোঝাবে, কিন্তু তাকে যে বোঝাতেই হবে। রিয়াদ বলল, সত্যি আমাদের মাঝে কোনো কিছু নেই। আমি আদৌ জানি না নদী কোথায়। আমি নদীকে খুঁজতে চাই জয়। জয় রিয়াদের মুখশ্রীর দিকে তাকিয়ে রইল, খুব আস্তে করে বলল, মানুষ এত নিখুঁত অভিনয় করে কিভাবে? দেখ, তোর মুখশ্রী দেখে তো মনে হচ্ছে তুই সত্যি বলছিস। আমার তোর কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে রিয়াদ। আমি অভিনয় করছি না জয়। তুই অভিনয় কর কিংবা না কর, তাতে আমার কোনো সমস্যা নাই। তোকে শুধু এটুকুই বলতে চাই, একজন হৃদয় ভাঙা মানুষ আর একজন হৃদয় ভাঙা মানুষকে বুঝতে পারে। স্বপ্না হৃদয় ভাঙা ছিল বলে আমার ভাঙা হৃদয়ের যন্ত্রণা উপলব্ধি করতে পেরেছে। আমি দ্বিতীয়বার স্বপ্নার হৃদয়টা ভাঙতে পারবো না, কিছুতেই না। রিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়েই জয় চলে গেল। রিয়াদ জয়ের চলে যাওয়ার দিকে দৃষ্টি দিয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়ল। রিয়াদের ভাবনাগুলো সব নিস্তব্ধ হয়ে গেল। রিয়াদ ভেবে পাচ্ছে না তার কি করা উচিত, কোথা থেকে শুরু করলে সে নদীকে খুঁজে পাবে। গ্রামের লোকজনের সাথে কথা বলে রিয়াদ নদীর ব্যাপারে জানার চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। যতটুকু রটেছে ততটুকুই জানে তারা, কেউ বাড়তি কোনো খবর দিতে পারল না। রিয়াদের মনে হচ্ছে আর কোনো রাস্তা নেই, হয়তো নদীকে খুঁজে পাওয়ার সমস্ত রাস্তাই বন্ধ, কোথাও এক ফোঁটা আশা বেঁচে নেই। ঠিক তখনই আশার আলো নিয়ে পাশের বাসার জমিলা ভাবি বললেন, দেখো, আমরা যতটা জানি তাও তো বললাম, তবে কি ভাবি? নদীর পালানোর খবর বের হওয়ার কিছুদিন আগে ঋতু, জয়ার বোন, এসেছিল তোমার খোঁজ নিতে। রিয়াদ কিছুটা নয় বেশ অবাক হলো। জয়ের বোন তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু কেন? রিয়াদ কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করো, ঋতু কেন এসেছিল? তবে বলিনি, শুধু বলেছিল তোমার সাথে দেখা হওয়া জরুরি। রিয়াদ তাদেরকে বিদায় দিয়ে ঘরে এলো। মনের মধ্যে কিছুটা আশা জাগলো, হয়তো ঋতু তাকে কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু সে ঋতু অবধি পৌঁছাবে কিভাবে?
রিয়াদ বসে বসে ভাবছিল ঠিক কিভাবে ঋতুর সাথে দেখা করা যায়। ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে ঋতু তার ঘরে ঢুকে এলো। ঘরে প্রবেশ করার সময় দরজা দেয়নি রিয়াদ, তাই ঋতু সোজাসুজি ভেতরে ঢুকে গেল। রিয়াদ ঋতুকে দেখে বলল, তুমি? হ্যাঁ, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ, বলো। আমার হাতে সময় নেই, আমি কোনো ঝামেলা চাই না, তাই সোজাসুজি বলে দিচ্ছি, বাবি শহরে তার মামাতো বোনের বাসায় আছে। দয়া করে এসব নিয়ে গ্রামে আর কাটাছেড়া করবেন না। ঋতু এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। ঠিক যে গতিতে রিয়াদের কাছে এসেছিল সেই গতিতেই চলে গেল। রিয়াদ ঋতুর যাওয়ার পানে তাকিয়ে হা হয়ে রইল। ঋতু শুধু চলে যায়নি, চলে যাওয়ার পূর্বে একটি কাগজ ঘরের ভেতর ফেলে গেল। রিয়াদ কিছুক্ষণ কাগজটির দিকে তাকিয়ে রইল। রিয়াদ কাগজটি হাতে নিয়ে তার ভাঁজ খুলল। কাগজটিতে যা লেখা ছিল তারপরই রিয়াদ দাঁড়ানো থেকে বসে পড়ল। কাগজটিতে লেখা ছিল, তুই কোথায় রিয়াদ? এভাবে আমায় একা ফেলে কোথায় চলে গেলি? তুই যে জানিস রিয়াদ, আমি তোর সাথে সবকিছু শেয়ার না করে থাকতে পারি না। তুই আমার একমাত্র বন্ধু, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি। কেন এইভাবে না বলে হারিয়ে গেলি? আমি যে একা হয়ে গেছি। তুই যদি জানতি আজ তোকে ঠিক কতটা প্রয়োজন আমার, তাহলে এইভাবে একা ফেলে হারিয়ে যেতি না। ফিরে আয় রিয়াদ, আমার তোকে অনেক কিছু বলার আছে রিয়াদ, ফিরে আয় না। রিয়াদ লেখাগুলো বারবার পড়ল। কল্পনায় নদীর কাতর সুরে তাকে ফিরে আসার আহ্বান প্রতিচ্ছবি রূপে ভেসে উঠল। রিয়াদের মন বলছে নদী তাকে খুব কষ্ট দিয়ে ডেকেছে। নদীর অনেক কষ্ট হয়েছিল, কিন্তু রিয়া যখন চলে গিয়েছিল তখন তো নদী খুব ভালো ছিল। নদী ভালো আছে বলেই তো সে চলে গিয়েছিল। রিয়াদের স্মৃতির পাতায় 6 বছর আগের গল্পটা ভেসে উঠল। নদীর বিয়ের 2 মাস পর রিয়াদের কাছে নদীর একটা চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, প্রিয় রিয়াদ, আমি খুব খুশি আছি। জীবনে এত সুখী হব তা কখনো ভাবিনি। যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে জীবনের সব কিছু মুহূর্তের জন্মানো আবেগটা আজ বড্ড ভুল মনে হচ্ছে আমার। তোকে হয়তো খুব বিরক্ত করি আমি, বিশ্বাস কর। আমি না অনেকবার চেষ্টা করেছি তোকে বিরক্ত না করতে, কিন্তু আমি না পারিনি। তোর সাথে শেয়ার করতে না পারলে আমার কেমন যেন লাগে, একটুও ভালো লাগে না। তাই আনন্দ হোক বা দুঃখ হোক, সবটাই তোর সাথে ভাগ করে নিচ্ছি আমি। আমি খুব সুখী, ভালোবাসায় গড়া সংসারটা আমার। ইতি নদী। রিয়াদ যখন চিঠিটা পড়ে কান্না করছিল ঠিক তখন তার আম্মা বলল, চল বাজান, আমরা শহরে যাই, তোর মামাকে দেখি না, কতকাল হইল। রিয়াদ সেদিন বুঝেও না বোঝার ভান ধরেছিল। রিয়াদ জানতো তার আম্মা তাকে অন্য পরিবেশে নিয়ে গিয়ে নদীর স্মৃতি ভোলাতে চাচ্ছে, তবুও না বোঝার ভান ধরে আম্মার কাছে রাখতে মামার বাড়ি গেল। রিয়াদের ভাষ্যমতো সেখানে কিছুদিন বেরিয়ে ফিরে আসবে, কিন্তু তার হলো না। সেখানে যাওয়ার কিছুদিন পর তার আম্মা অসুস্থ হয়ে পড়ল। সাধারণ জ্বর ভেবে রিয়াদের আম্মা হেলায় এলিয়ে দিয়েছিল তার অসুস্থতাকে। রিয়াদ তার আম্মাকে বারবার বলা শেষেও সে হাসপাতালে যেতে রাজি হয়নি। পরিশেষে আম্মার মৃত্যুটাকে উপহার হিসেবে পেয়েছিল। সেদিনের পর থেকে রিয়াদ নীরব হয়ে গিয়েছিল। বেঁচে থাকার একমাত্র ভরসা যে ছিল সেই মানুষটাও আর রইল না। নিজেকে সবকিছু থেকে কেমন যেন গুটিয়ে নিয়েছিল রিয়াদ। সবকিছুর জন্য নিজেকে অপরাধী মনে হতে লাগলো তার। এরপর কয়েকটা বছর কিভাবে কেটেছে তা শুধু সেই জানে। হঠাৎ কোনো এক পরন্ত বিকেলে মনে হয়েছিল গ্রামে এসে একবার চেনা মানুষগুলোর মুখশ্রী দেখে যাবে, কিন্তু গ্রামে এসে যা হলো। নুপুরের সাহায্যে তার মামাতো বোনের বাসায় ঠিকানা নিয়ে সেখানে উপস্থিত হলো রিয়াদ। দরজায় কড়া নাড়ার কিছু মুহূর্তের মধ্যেই দরজা খুলে দিল রাইসা, নদীর মামাতো বোন। সামনে এসে দাঁড়ালো, স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি চাই? নদী আছে? রিয়াদের নিঃসংকোচ বাক্যে রাইসা কিছু একটা ভাবলো। রাইসা পুনরায় স্বাভাবিকভাবে বলল, রিয়াদ। রিয়াদ কিছুটা চমকালো। নদীর বোন তাকে কিভাবে চেনে? প্রশ্নটা মাথায় আসলেও সেটাকে মাথা থেকে বের করে দিয়ে বলল, হ্যাঁ। ভিতরে আসুন। রিয়াদ রাইসার আহ্বান পেয়ে ভেতরে প্রবেশ করলো। ঘরের ভেতরে 2টো রুম দেখতে পেল রিয়াদ। রিয়াদ চোখ দিয়ে আশপাশটা ভালোভাবে লক্ষ্য করছিল, কিন্তু নদীর দেখা পেল না। পাশের ঘরটির দরজা চাপানো, তাই ভেতরে কি আছে সেটা দেখা যাচ্ছে না। রিয়াদের মন কোথাও না কোথাও আশা নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো ও ঘরে নদী আছে। রাইসা রিয়াদকে বসতে বলে ও ঘরে চলে গেল। একটু পর হাতে একটি দিনপঞ্জি নিয়ে ফেরত এলো। দিনপঞ্জি রিয়াদের হাতে দিয়ে বলল, এটা পড়ো, পরে বাকিটা বলছি। রিয়াদ দিনপঞ্জিটা হাতে নিয়ে বেশ অবাক হলো। হঠাৎ ও ঘর থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসতো। বাচ্চার কান্নার শব্দ পেয়ে রাইসা রিয়াদকে পড়তে বলে ও ঘরে চলে গেল। রিয়াদ সমস্ত ভাবনাগুলোকে মনের গহীনে ঢুকিয়ে দিনপঞ্জিটা পড়তে শুরু করলো। শুরুটা কিভাবে করব জানি না, তবে এখানে কিছু লেখার পূর্বে আমি একটা কথা বলতে চাই।
হয়তো যাকে ভালোবাসা যায় তাকে ভরসা করে সবকিছু শেয়ার করা যায় না, নয়তো আমি যাকে ভালোবাসা ভেবেছিলাম সেটা ভালোবাসা ছিলই না। আজ আমি যা লিখবো সবটাই তার জন্য, যাকে আমি আমার থেকেও বেশি ভরসা করি, যার সাথে কখনো কোনো কথা শেয়ার করতে আমার মধ্যে কোনো দ্বিধা কাজ করেনি। আমার এই লেখাগুলো তার জন্য। সে হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু রিয়াদ। আমার মন বলছে কোনো একদিন রিয়াদ আমার খোঁজে আসবে এখানে। সেদিন যদি আমি না থাকি, তাই মনের সব কথা এখানে লিখে রাখছি আমি। জীবনের সমাপ্তি হয়তো খুব কাছে, তাই সমাপ্তির পূর্বেই নিজের মনের গোপন কিছু কথা বলতে চাই। রিয়াদ নামটা মনে পড়লেই প্রথমে আমার স্মৃতিতে যে কথাটা ভেসে ওঠে সেটা হলো এই আমার প্রথম আবেগ, যার চোখে নিজেকে দেখার লোকটা বড্ড পুড়িয়েছে আমায়। কথাটা বুকে বিঁধল তোর, আমি জানি রিয়াদ, হয়তো এই কথাটা শুনে তুই খুশি হসি, তবুও আজ বলছি, হ্যাঁ তুই আমার প্রথম আবেগ, আমার প্রথম অনুভূতি। তুই যে অনুভূতিকে আমি ছোট্ট মস্তিষ্কের ভুল চিন্তা বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ কেন যেন মনে হচ্ছে এই ভুল চিন্তাটাই আমার জীবনের সবচেয়ে কঠিন সত্য ছিল। আজ জানতে খুব ইচ্ছে করছে রিয়াদ, কেন আমায় ভালোবাসলি না? কেন তোর অনুভূতি অন্য কারো জন্য জন্মালো? তোর অনুভূতিটা অন্যজনের জন্য ছিল বলেই তো আমি জীবনে ভুল মানুষকে বেছে নিতে বাধ্য হয়েছি। হ্যাঁ তুই ঠিক শুনেছিস, তোর জন্য আমার জীবনটা ভুলময় হয়ে গেছে। তখন বয়ঃসন্ধির সূচনা কাল ছিল, অষ্টম শ্রেণীতে বসেই মনের মধ্যে আবেগ আর অনুভূতির জন্ম হয়েছিল আমার। সেই বছরের প্রতিটা মুহূর্তে আমি তোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতাম। যখন মাঠের মধ্যে আমি আর স্বপ্ন বসে গল্প করতাম, ঠিক তখনই তোর আবেগী চোখ দেখে নিজেকে স্বপ্নের দুনিয়ায় ভাসিয়ে নিয়ে আসতাম। আমার সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল কয়েকদিনের মধ্যে যখন স্বপ্না বলল, দেখ রিয়াদ কিভাবে আমায় ভালোবাসার কথা বলছে। আমি চমকে স্বপ্নের দিকে তাকিয়ে বললাম, তোকে ভালোবাসার কথা বলেছে মানে? স্বপ্না লাজুক হেসে বলল, তুই তো জানিস না, আসলে আমি আর রিয়াদ একে অপরকে খুব ভালোবাসি। দেখিস না রোজ ও কিভাবে আমার দিকে তাকিয়ে থাকে, ক্লাসের ফাঁকেও তাকিয়ে থাকে। শুধু তাই নয়, কাল ও আমাকে বইয়ের ভাঁজে একটা কাঠগোলাপও রেখেছিল। স্বপ্নার লাজুক হাসি ওর বলা প্রতিটা কথা নদীর বুকে ভাঙনের সৃষ্টি করেছে। সেদিন সারা রাত নীরবে খুব কান্না করেছিলাম, নিজেকে সান্ত্বনা দিয়ে কিছুটা আশা নিয়ে সেদিন তোর কাছে গিয়েছিলাম রিয়াদ। সেদিন যখন তোকে জিজ্ঞেস করলাম তুই আমাকে কি ভাবিস রিয়াদ, কি ভাবি মানে? বন্ধু নাকি বিশেষ কেউ, সেদিন তুই মুচকি হেসে বলেছিলি, বন্ধু শুধু বন্ধু নয়, বিশেষ বন্ধু, যার জন্য আমি সবকিছু করতে পারি। হঠাৎ আনমনে জিজ্ঞেস করে ফেলেছিলাম, আমাকে আর স্বপ্নাকে একই ভাবিস নাকি ভিন্ন কিছু? সেদিন তোর বলা জবাবটা বুঝিয়ে দিয়েছিল আমি তোর প্রিয় বন্ধু হতে পারি, কিন্তু ভালোবাসা না। তোর ভালোবাসাটা হলো স্বপ্না। সেদিন রিয়াদ বলেছিল, হুম, এক নয়, তুই আর স্বপ্ন আমার কাছে আলাদা, একজন বিশেষ কেউ, অন্যজন বন্ধু। সেদিন তোর উত্তরটা বুঝিয়ে দিয়েছিল আমি তোর বন্ধু, যেটা তুই আগেই বলেছিলি। তখন বিশেষ কেউটা কে তা বুঝতে অসুবিধা হলো না আমার। সেদিনের পর থেকে অনুভূতিটাকে আর জাগিয়ে তুলিনি, মনকে বুঝিয়েছিলাম ওটা ভুল ভাবনা, হয়তো ভালো লাগে, এটা ভালোবাসা নয়। তারপর হঠাৎ জয়ের সাথে কেমন করে যেন সম্পর্ক গড়ে উঠলো, একটা ভালো সম্পর্ক। তুই আর স্বপ্না প্রেম করছিস, হয়তো সেই ভাবনা থেকে আমার অবুঝ মন জয়ের সাথে প্রেমের সম্পর্কে গড়তে শুরু করলো। জয়ের জন্যও ভালো লাগা সৃষ্টি হলো। সেই ভালো লাগাকে ভালোবাসার রূপ দিয়ে তোর প্রতি জমা অনুভূতিটাকে মেরে ফেললাম। তবুও মনের কোণে আসা সেদিন তোকে পরীক্ষা করতে চাইলাম। যখন আমার কান্না দেখে তুই বললি পরের বার থেকে জয় প্রথম হবে, তখন এক বুক আশা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আমার কষ্টের জন্য তুই জয়কে প্রথম হিসেবে গড়ে তুলতে কেন যাচ্ছিস? তখন তুই বলেছিলি, মনে আছে রিয়াদ? বলেছিলি কারণ তুই আমার প্রিয় বন্ধু। তারপর থেকে কেন জানি না মন থেকে মেনে নিয়েছিলাম তুই আমার ভালো লাগা। ভালোবাসাটা জয়কেই নিয়ে করে নিলাম আমি। জয়ের প্রতি জন্ম নিয়ে অনুভূতিটাকে ভালোবাসা বলেই চালিয়ে দিলাম। ভালোবাসায় দ্বিতীয়বার অপূর্ণতা চাইনি বলেই জয়ের সাথে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন সত্যিও হলো। তোর বন্ধুত্বের প্রতিদানে আমাদের বিয়েটা হলো। বিয়ের পর বধূ ভেসে বসেছিলাম বাসর ঘরে। বাসর ঘর নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা সাজানো স্বপ্ন থাকে। প্রিয় মানুষের হাত ধরে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি নিব, এরকম একটা স্বপ্ন নিয়ে আমার অপেক্ষার প্রহর গুনছিলাম আমি। অপেক্ষার অবসান ঘটিয়ে জয় আমার কাছে এসেছিল। সেদিন জয়ের হাত ধরে স্বপ্নটাও সত্যি হয়েছিল। জয় বাসর ঘরে ঢুকে খুব মায়া ভরা কণ্ঠে বলল, প্রেয়সী। আমি তখন স্বপ্নের দুনিয়া থেকেই জবাব দিয়েছিলাম,
ভালোবাসি। আমি মুখ তুলে জয়ের মুখশ্রীতে তাকালাম। জয় মুচকি হেসে পাশে বসে আমার হাতটা ধরলো, হাত ধরে বলল, এই হাতটা আজ ধরলাম, আর কখনো ছাড়বো না। একটু থেমে পুনরায় বলল, হাত ধরে সারাটি জীবন কাটাতে চাই, সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমি জয়ের মুখশ্রীতে তাকিয়েই রইলাম। জয় আবারও বলল, প্রেয়সী, থাকবি তো সারা জীবন পাশে? সেদিন আমার সত্যি স্বপ্নের মতো কেটে গেল। তারপর 2 বছর ভালোবাসায় পার হয়ে গেল। দিনগুলো খুব ভালো চলছিল। সবকিছুর মাঝে একটা শূন্যতা ছিল, সেটা হলো রিয়াদ নামের বন্ধুটা। বিয়ের পর তোর সাথে আর যোগাযোগ হয়নি। আমার মন খারাপের গল্পগুলো সেই দিনই জয়ের সাথে করে উঠতে পারিনি আমি। মন খারাপ হলে প্রথম যার নামটা মাথায় আসতো সে হলো রিয়াদ। ভেবেছিলাম হয়তো স্বপ্নের সাথে দিনগুলো তোর ভালো কাটছে। চিঠি লিখে দেওয়ার আবদার, মেলায় নিয়ে যাওয়ার বায়না করার মানুষটা এই নদী ছিল না বলেই হয়তো ভালো কাটছে তোর দিন। সেদিন মনে হয়েছিল তোর স্বপ্নের কথা জানার পরেও তোকে বিরক্ত করাটা আমার ভুল ছিল। কি করব বল, বড় বোকা ছিলাম যে আমি। যাই হোক, 2 বছর পর হঠাৎ একদিন মন খারাপের গল্প নিয়ে জয় সামনে এসে দাঁড়ালো। জয় বিষণ্ণ মন নিয়ে বলল, প্রেয়সী, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কি হয়েছে? তুমি এভাবে কেন বলছো? আমায় ছেড়ে যাবে না তো প্রেয়সী? বলো না, সত্যিটা জানার পর চলে যাবে না তো? কি হয়েছে আমায় এটা বলো না। সেদিন জয় যা বললো তার জন্য প্রস্তুত ছিলাম না। জয় বলল, আমি কোনোদিন বাবা হতে পারবো না প্রেয়সী। সেদিন চমকালেও ভেঙে পড়িনি। ভেঙে পড়ার পূর্ব মুহূর্তেই তোর বলা একটা কথা মাথায় কড়া নাড়লো আমার। সবসময় মাথায় ঠান্ডা রেখে চলবে, কোনো কিছুতে উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিস না। সেদিন জয়ের কথা আমি মানিনি। শহরে এসে ডক্টর দেখাতে বলেছিলাম। ডক্টর দেখানোর পর সেখানে পরিষ্কার লেখা ছিল কোনোদিনও বাবা হতে পারবে না। ভালো যখন বেসেছিলাম তখন মনে করেছিলাম ভালোবাসা দিয়ে সব অপূর্ণতা ভুলে থাকবো। সন্তানহীন হয়ে স্বামী স্ত্রী সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম আমি। তখন সংসার জীবনের 4 বছর চলে। হঠাৎ একটা তথ্য সবকিছু বদলে দিল। কিছুদিন যাবৎ মাথা ঘুরে, বমি পায়, এসব দেখে মনের মধ্যে সন্দেহ জাগলো। তাই তো নারী দেখে গর্ভবতী কিনা বলতে পারতো যে দাদিমা, তাকে ডাক পাঠালাম আমি ঋতুকে দিয়ে। সে এসে নিশ্চিত করলো আমি গর্ভবতী। আমি ভেবেছিলাম হয়তো চমক ঘটেছে, আমার শূন্য কোল ভরিয়ে দিতে আমার সন্তান আসছে। হঠাৎ দমকা হাওয়ায় সবটা বদলে গেল। দমকা হাওয়ায় এলোমেলো হয়ে গেল সবকিছু। জয় মেনে নিতে পারলো না এই সন্তানটা। তার সুখের সংসারে শুরু হলো অশান্তি, ঝগড়া, বিবাদ। শত চেষ্টা করেও আমি বোঝাতে পারলাম না, হয়তো রিপোর্টে ভুল ছিল। জয় মানতে নারাজ। মাঝে মাঝে মনে হতো নিজের অজান্তে ভুল করে ফেলেছি নাকি আমি। নিজেকে দোষারোপ করতে 2 বার ভাবিনি। হঠাৎ একদিন জয় বলল, আমি বিচ্ছেদ চাইছি। মানে? তালাক। সেদিন আমার মনের মধ্যে কি চলছিল তা বলে বোঝানো সম্ভব নয়। তবুও আমি জোর দিয়ে বললাম, আমি বিচ্ছেদ চাই না। জয় শত চেষ্টা করেও আমাকে রাজি করাতে পারলো না। আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। তারপর যে কি হলো, জীবনের চরম সত্যের মুখোমুখি হতে হলে আমায়। ঋতুর মাধ্যমে জানলাম জয় স্বপ্নের সাথে সম্পর্কে লিপ্ত। তাদের সম্পর্কটা পরিণতি চায়, তাই আমায় তালাক দিতে যাচ্ছে জয়। প্রথমে ঋতুর কথা বিশ্বাস হয়নি। তারপর ঋতু আমার হাতে স্বপ্নার দেয়া জয়কে লেখা একটা চিঠি আমার হাতে তুলে দিল, যেখানে ওদের সম্পর্কের 3টা বছরের সুন্দর মুহূর্তের বর্ণনা দেয়া ছিল। বলার মতো ভাষা খুঁজে পাইনি। সেদিন তোর সাক্ষাৎ খুব করে চাইছিলাম রিয়াদ। ঋতুকে দিয়ে তোর খোঁজ নিতে পাঠালাম, কিন্তু তুই ছিলি না। তোর খুঁজে নেবে কি করব ভেবে পাচ্ছিলাম না আমি। ঋতু আমায় খুব ভালোবাসে, তাই আমার জন্য অনেক কিছু করেছেও। সেদিন রাতে হঠাৎ করে স্বপ্নার আগমন ঘটে আমাদের বাড়িতে। স্বপ্নার আগমনই আমাকে বুঝিয়ে দিয়েছিল আমার সংসার জীবনটা এখানেই বোধহয় শেষ। কিন্তু সেই দিন রাতে আমি যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। আমার শাশুড়ি আম্মা সবটা জানতেন, কিন্তু তিনি নিশ্চুপ ছিলেন। হয়তো কর্মঠ সন্তানের সিদ্ধান্ত বাধা দেওয়ার ক্ষমতা তার ছিল না। তবে ঋতু চুপ ছিল না, সে সাহায্য করেছিল। ঋতুর জন্যই সেদিন জয় আর স্বপ্নার কথোপকথন আমার কান অব্দি এসেছিল। সেদিন রাতে জয় আর স্বপ্না বলছিল, তুমি আমাকে সত্যি ভালোবাসো জয়? এটা কোন ধরনের কথা স্বপ্না? তুমি তো খুব ভালোভাবে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে তোমার জীবনে এখনো নদী কেন আছে? ও তালাক দিতে চাচ্ছে না, কিভাবে নেব? আমি এখন এসব কথা শুনতে চাচ্ছি না। এসব পুরনো কথা। নতুন কি সিদ্ধান্ত নিয়েছো তাই বলো। নতুন সিদ্ধান্ত মানে? মেরে ফেলো নদীকে। স্বপ্নার কথা জয় কিছুটা অবাক হলেও কিছু বলল না, শুধু আস্তে করে বলল,
নিজের গায়ে খুনের কলঙ্ক লাগানোটা কি ঠিক হবে? আমাকে পেতে হলে তোমাকে নদীকে জীবন থেকে সরাতে হবে, তাই নদীকে মরতে হবে। তবে তুমি যদি আমাকে না চাও তবে এসব বলো না, আমি সত্যি তোমাকে চাই। আমি তোমাকে খুব ভালোবাসি স্বপ্না। তোমার জন্য আমি নদীকে জীবন থেকে সরাতে রাজি আছি। নদীকে সরাতে যদি ওকে মেরে ফেলতে হয় তবে আমি তাই করব। তাহলে যা করার আজকেই করবে। পরের কথাগুলো শোনার সাহস আর হলো না, তাই চলে গেলাম। নিজের সন্তানের কথা ভেবে ঋতুর কথা মতো সেদিন রাতে বাড়ি ছাড়লাম আমি। নিজের বাড়িতে যাওয়ার সাহস হয়নি। বিবাহিত সন্তানের বোঝা বোধহয় কোনো বাবা মায়ের জন্যই সুখের নয়, তাই বাবা মাকে নিজের দুঃখের কথা না জানিয়ে চলে গেলাম। সেই সাথে আরও একটা কারণ ছিল, জয় আমাকে আর কখনো যেন খুঁজে না পায়, তাই শহরে চলে এসেছিলাম আমি। শহরের রাইসাই একমাত্র পরিচিত ছিল বলে ওর কাছে এলাম আমি। রিয়াদ, তোকে আমি কখনো অবিশ্বাস করতে চাইনি, এখনো চাই না। তবে জীবনের শেষ মুহূর্তের আগে অন্তত একটা বার জানতে চাই, কেন ভালোবাসলি না আমায়? ভালো যখন স্বপ্নাকেই বেসেছিলি, তাহলে এতটা ভালোবাসা কেন দিলি আমায়? কেন যতটা ভালোবাসলে সে তোকে ছেড়ে যেতে না পারে? আমি আজও বিশ্বাস করি তোর ভালোবাসায় কোনো খাত ছিল না, হয়তো স্বপ্নার ভালোবাসায় খাত ছিল, তাই ও তোকে ছেড়ে জয়কে ধরেছিল। কিন্তু ধরলই যখন, তখন জয়কে কেন আমার সন্তানের ভাগ্য থেকে বাবার পরিচয়টা কেড়ে নিল? পরিশেষে আমার জীবনে জয়ের সাথে কাটানো মুহূর্তগুলো যতটা না মনে পড়ে, তার চেয়ে তোর সাথে কাটানো মুহূর্তগুলো বেশি মনে পড়ে আমার। এটা কি বলে রিয়াদ? দিনপঞ্জিটা ভালোভাবে দেখল রিয়াদ। এতটুকু লেখা ছাড়া আর কিছু আছে কিনা শেষ পৃষ্ঠায় 2 লাইনে একটু লেখা ছিল, তুই বন্ধু সুদূর আকাশ, আমি ঢেউময় নীর, চাইলেও পারবো না ছুতে, আমি বন্ধুর মন। রিয়াদ অনুভব করলো তার চোখে অশ্রু, দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সমস্ত দিনপঞ্জি পড়ে রিয়াদের মন বারবার বলতে চাচ্ছে, আমি তোকে খুব ভালোবাসি নদী, খুব 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 ভালোবাসি। এতক্ষণে বাচ্চাকে সামনে রাইসা রিয়াদের কাছে এলো। রাইসাকে দেখেই রিয়াদ বলল, নদী কোথায়? রাইসা আস্তে করে জিজ্ঞেস করলো, ভালোবাসো নদীকে? রিয়াদ নিজেকে সামনে বলল, যা বলার তাকে বলবো। সময়ের কাজ অসময়ে করলে ভুল হয়ে যায়, ভুলটা শুধরে নেব। উপায় নেই। কেন? নদী তো নেই। রিয়াদ চমকালেও নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো, নেই মানে? নদী তার ঢেউয়ের মাঝে হারিয়ে গেছে, সে হারিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছে সে কারো নয়। আমি কিছুই বুঝতে পারছি না। রাইসা একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, সেদিন বাড়িতে নদী একা ছিল, গর্ভ অবস্থায়, তখন প্রায় 9 মাস চলে। মন থেকে ওকে একা ছেড়ে যেতে ইচ্ছে না করলেও উপায় ছিল না। সেদিন আমাকে আর রবিনকে একটা কাজে যেতেই হতো। আমি অবশ্য যথেষ্ট তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করেছি। 2 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এসেও লাভ হলো না, যা ক্ষতি হওয়ার হয়েই গেল। দরজা খোলা দেখেই মনের মধ্যে ভয় জন্ম নিয়েছিল। ভয়কে সত্যি করে নদী রক্তাক্ত অবস্থায় সেদিন পড়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়ায় বাচ্চাটা বেঁচে গিয়েছিল, কিন্তু নদী বাঁচেনি। আমি জানি না সেদিন নদীর সাথে কি হয়েছিল, তবে ওর গলায় দাগ দেখে এটা বুঝেছিলাম কেউ ওর গলা চেপে ধরেছিল। নদী সেদিন চলে গিয়েছিল ঠিক, তবে নিঃসন্তান এই রাইসার বুকে একটা সুন্দর মেয়ে তুলে দিয়ে গেল। শেষ বাক্যটি রাইসা খুব তৃপ্তির সাথে বলছিল। রিয়াদের পৃথিবী যেখানেই থমকে গেল, রিয়াদ সেখানেই বসে পড়ল। রাইসা অন্য ঘরে চলে গেল। কিছুক্ষণ পর একটা ফুটফুটে বাচ্চাকে কোলে নিয়ে রিয়াদের সামনে এলো। রিয়াদের চোখ দিয়ে অশ্রুর বৃষ্টি পড়ছিল। রিয়াদ হাউমাউ করে কাঁদতে চাচ্ছে, কিন্তু পারছে না। ভেতরের সব কান্নাগুলো দলা পাকিয়ে গেছে কেমন। রাইসা বাচ্চাটাকে রিয়াদের সামনে ধরে বলল, নদীর মেয়ে। রিয়াদ চোখ তুলে বাচ্চাটার দিকে তাকালো। পরম স্নেহে একটা হাত বাড়িয়ে দিয়ে বাচ্চাটির মাথায় রাখলো। মুখশ্রীর সামনে এগিয়ে এনে চুমু খেলো। রাইসা পুনরায় বলল, ওর নাম রিয়ানা। নদী তোমার সাথে মিল করে এই নামটি রাখতে বলেছিল। রিয়াদ বলল, ওকে আমার করে দিবেন? হ্যাঁ। রিয়াদ রিয়ানাকে করে নিয়ে অনেকগুলো চুমু খেলো। রিয়ানার মুখশ্রীতে তাকিয়ে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা 2 পক্ষ ছিল, কিন্তু তা অচেনা রয়ে গেল। রিয়াদ জয় এবং স্বপ্নার মুখোমুখি দাঁড়িয়ে আছে। জয় বিরক্ত নিয়ে বলল, তুই বারবার আমাকে বিরক্ত করতে কেন আসছিস? নদীকে মেরে ফেললে কেন? রিয়াদের কঠিন গলায় বলা কথাটি জয় এবং স্বপ্নাকে অবাক করে দিল। জয়ের আম্মা কিছু বলতে নিলে রিয়াদ তার সামনে হাত জোড় করে বলল, কাকিমা, আজ আপনি কিছু বলবেন না দয়া করে।
আমি আজ জয় এবং স্বপ্নের সাথে কথা বলতে চাই। আশা করি আপনি অনেক কিছু জানেন, হয়তো বলতে চাইবেন না, তাই বলছি। বলতে না পারেন অন্ততপক্ষে আমাকে বাধা দিয়েন না। ঋতু নিজের আম্মাকে নিয়ে অন্য ঘরে চলে গেল। জয়ের আম্মাও নীরবে চলে গেলেন। তিনি আস্থা রাখছেন জয় রিয়াদকে বুঝিয়ে পাঠিয়ে দেবে। রিয়াদ জয়ের মুখশ্রীতে তাকিয়ে বলল, কেন মারলে? ভালোবাসতে না? ভালোবাসে সংসারে কেন তৃতীয় ব্যক্তির আগমন ঘটালে? জয় নিশ্চুপ। রিয়াদ স্বপ্নার দিকে প্রশ্ন ছুড়ল, তুই না আমাকে ভালোবাসতে? তাহলে জয়কে কিভাবে ভালোবাসলে? তুই না আমার জন্য পাগল ছিলে? তাহলে জয়কে বিয়ে করলে কিভাবে? জয় চমকে স্বপ্নার মুখশ্রীতে তাকালো, বিস্ময় নিয়েই বলল, তুমি রিয়াদকে ভালোবাসতে? স্বপ্না স্বাভাবিকভাবে বলল, এখনো বাসি। জয় এবং রিয়াদ দুজনেই চমকে উঠল। স্বপ্না পুনরায় বলল, প্রেমের যুদ্ধে হেরে গিয়েও জিতে গিয়েছি আমি, তাই আমি যা করেছি তার জন্য কোনো আফসোস নেই, কখনো হবেও না। এখন আমাকে ভালোবাসলে জয় এবং নদীর সম্পর্কে কেন বাধা হয়ে দাঁড়ালি? কারণ নদীর ভালোবাসা তোকে আমার হতে দেয়নি, তাই। জয় আস্তে করে বলল, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি শুধু নদীর কান্না দেখতে চেয়েছিলাম। নদীর জন্য আমি যেভাবে কেঁদেছি ঠিক সেভাবে নদীকে কাঁদাতে চেয়েছি। 3 বছরের প্রেম, 2 বছরের সংসার, সব মিথ্যে। হ্যাঁ, মিথ্যে। জয় থমেরে দাঁড়িয়ে রইল। স্বপ্না রিয়াদের দিকে তাকিয়ে বলল, মনে পড়ে সেদিনের কথা, যেদিন আমি তোকে বলেছিলাম নদী তো ও সংসারে সুখী আছে, চল আমরা দুজন নতুন করে শুরু করি। তখন কি বলেছিলি তুই? বলেছিলি নদী তো জীবনে থাকুক কিংবা না থাকুক তুই তাকেই ভালোবাসিস। তারপর তুই হঠাৎ হারিয়ে গেলি। তোকে জীবনে নাই বা পেতাম, অন্তত চোখের দেখা দেখতে তো পেতাম, কিন্তু তাও হলো না। কার জন্য হলো না? সেই তো নদীর জন্য। তাই আমি ঠিক করেছিলাম নদীকেও কখনো সুখী হতে দিব না। তাই হলো, জয়কে নিজের ভালোবাসার বেঁধে নদীকে কান্নার সাগরে ভাসিয়ে দিলাম। স্বপ্নার চোখে অশ্রু, হয়তো ভালোবাসা না পাওয়া অশ্রু, কিন্তু তাই বলে সে যা করেছে সেটা কি ঠিক? তখনই স্বপ্না বলে উঠল, আমি হয়তো ভুল করেছি, তবে জয় কিন্তু নদীকে সত্যি ভালোবাসতো না। যদি সত্যি ভালোবাসতো তবে সে আমাতে আসক্ত হতো না। নদীর মাধ্যমে তোর থেকে সব সুযোগ সুবিধা নেওয়াটাই ছিল জয়ের উদ্দেশ্য। এখন তুই বলতেই পারিস নদীকে কাঁদিয়ে আমি কি সুখী হয়েছি? না, হইনি। এখন বলবি তাহলে এসব কেন করলাম? আসলে কোনো মানুষই কষ্টে থাকতে চায় না, সবাই চায় কষ্ট থেকে মুক্তি পেতে। কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় তারা সুখ খুঁজতে ভুল সিদ্ধান্ত নেয়। আমিও তেমন। আমি ভেবেছিলাম নদীর কষ্টে হয়তো আমি শান্তি পাবো। জয় যখন নদীকে বলেছিল ও বাবা হতে পারবে না, আমি ভেবেছিলাম নদী কষ্ট দুঃখে জয়কে ছেড়ে দিবে, কিন্তু দেয়নি। জয় যখন তালাক চাইলো তখনও দেয়নি। তাই শেষমেশ। স্বপ্না থেমে গেল। রিয়াদ বলল, তাই শেষমেশ তাকে মেরে ফেললে? হুম, আমি কিন্তু মারিনি, মেরেছে জয়। নদী যাতে সন্তানকে ঢাল করে ওর জীবনে ফিরে না আসে তাই মেরে ফেলেছিল। স্বপ্না একটু থেমে পুনরায় বলল, জানিস জয় নদীকে কিভাবে মেরেছে? নদী যখন দরজা খুলল ঠিক তখন জয় ওর পেটে লাথি মারল, তারপর বেশ অনেকক্ষণ গলা চেপে ধরল। জানিস নদীর চোখে তখন কতটা বিষয় ছিল? যার সন্তান ওর গর্ভে সেই মানুষটা ওকে যন্ত্রণা দিয়ে মারছিল, ওর নিঃশ্বাস বন্ধ হবার চেষ্টা করছিল। তখন নদীর চোখে যে অশ্রুটা ছিল ওটা দেখে আমার হালকা কষ্ট হচ্ছিল। হ্যাঁ রে, শত হোক বন্ধু তো, তার এমন করুণ মৃত্যু। স্বপ্না ঘোরের মধ্যে হয়তো সব বলে দিচ্ছিল, কিন্তু অন্যদিকে রিয়াদের রিয়াকশন সে বুঝতে পারেনি। রিয়া তার ভালোবাসার করুণ পরিণতির কথা স্মরণ করে যে কাণ্ড ঘটাতে তার জন্য ওখানে থাকা কেউ প্রস্তুত ছিল না। স্বপ্না বলেছিল, জয় এক নারীতে আসক্ত হয়ে কাটাতে পারেনি, তাই তো দ্বিতীয় নারীর প্রতি আসক্ত হয়েছে। তুই যদি ভাবিস জয় আমাকে ভালোবাসে তবে ভুল। জয়ের মতো কিছু ছেলেরা শুধু নতুনত্বই খুঁজে। নদীর সাথে সবশেষ তখনই সে নতুন মোহে পড়েছে, যার সুযোগ নিয়েছে আমার প্রতিহিংসা। তুই তো জানিস না জয় নদীকে ঠিক কিভাবে মেরেছে। এই যে এখানে নদীর বাচ্চাটা ছিল, ঠিক সেখানেই লাথি মেরেছিল। আমি তখন কষ্ট পেয়েছিলাম জানিস রিয়াদ, কিন্তু আমার হিংসা ঘৃণা
কষ্টের মধ্যে নদীর কষ্টটা আমাকে ছুঁতেও পারেনি। নদীর শ্বাসরোধ করার সময়ও আমার ভালো লাগছিল, মনে হচ্ছিল ভালোবাসার না পাওয়া যন্ত্রণাটা কমে যাচ্ছে আমার। স্বপ্না ঘোরের মধ্যে রিয়াদকে এসব বলছিল। স্বপ্নার ঘোর বুঝতে পারেনি তার কথাগুলো রিয়াদের মধ্যে থাকা পিশাচ শক্তিকে জাগিয়ে দেবে। খাটের পাশে থাকা দা বটি রাখা ছিল, রিয়াদ দাটা হাতে নিয়ে স্বপ্নার গলায় চালিয়ে দিল। কয়েক মুহূর্তের জন্য সব নিস্তব্ধ হয়ে গেল। জয় ভয় মিশ্রিত কণ্ঠে চিৎকার দিল। স্বপ্না, জয়ের চিৎকারে অন্য ঘর থেকে ঋতু এবং আম্মা চলে এলো। তাদের আসতে দেরি হয়ে গিয়েছিল। তার পূর্বেই রিয়াদ দ্বিতীয় আঘাতটা জয়কে করল, কিন্তু জয়ের গলায় নয়, আঘাতটা তার বুকে করল। একবার নয়, 3 বার আঘাত করলো। তারপর বলল, ভালোবাসা পেয়ে তাকে চিনলি না জয়, তুই তো হেরে যাও মানুষ। জয় নামটা তোর সাথে যায় না। একটু থেমে পুনরায় বলল, ভালোবেসে নদীকে প্রেয়সী ডাকতে, তাই না জয়? অথচ প্রেয়সী মারাটাই জানিস না। কথাটি বলে আরো একবার আঘাত করলো। এর মধ্যে জয়ের আম্মা চলে এলো এবং চিৎকার দিল। ঋতু গিয়ে রিয়াদকে ধরো, কান্নারিত কণ্ঠে বলল, আমার ভাইকে ছেড়ে দাও। রিয়াদ দা ফেলে দিয়ে বসে পড়ল। গ্রামের লোকজনের সাহায্যে জয় এবং স্বপ্নাকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। কথায় বলে, প্রতিহিংসার আঘাত ততটা মজবুত যতটা মজবুত হলে চোখের লাভায় একজন মানুষকে বিনাশ করা সম্ভব। পরিশেষে অন্ধকারের জেলে 25 বছর কাটাচ্ছে। আমার আপন বলতে কেউ ছিল না বলে আমার পক্ষে কোনো উকিল দাঁড়ায়নি। তাছাড়া আমারও কখনো ইচ্ছা হয়নি এখান থেকে বের হওয়ার। বেশ তো, আমি আছি আমার নীরব ভালোবাসার স্মৃতি নিয়ে। রিয়ানা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে পুরোটা শুনছিল। হঠাৎ অনুভব হলো তার চোখে অশ্রু। গড়িয়ে পড়া অশ্রুর দিকে দৃষ্টি রেখে রিয়ানা বলল, আপনি যা বলবেন তার সত্যটা কতটুকু? রিয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাইসাবুর কাছে জিজ্ঞেস করলেই তো ঘটনাটা জানতে পারতে। তার ঠিকানা? ঠিকানা মানে? তোমার তো তার কাছে বড় হওয়ার কথা। ভাগ্যটা সায় দেয়নি, তাই তো অনাথ আশ্রমে বড় হওয়া। রিয়ানা পুনরায় বলল, অনেক কষ্ট করে আমি আপনার অবধি পৌঁছেছি। আমি আপনার কথায় সত্যতা বিচার করে জানাবো কে আমার বাবা। রিয়ানা আর দাঁড়ানো না, চলে গেল। রিয়ানা রাইসার মুখোমুখি দাঁড়িয়ে আছে। রাইসা মাথা নত করে বলল, তুমি যা শুনেছ সবই সত্যি। তোমার আমার কাছেই বড় হওয়ার কথা ছিল, কিন্তু স্বার্থপর এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ নেই, তাই আমিও স্বার্থপর হলাম। তুমি যখন আমার জীবনে এসেছিলে তখন আমি নিঃসন্তান ছিলাম, তাই তোমাকে আপন করে নিয়েছিলাম। তবে যখন আমার নিজের সন্তান হলো তখন আমার মধ্যে স্বার্থপর একটা মানুষের জন্ম হয়, যার কাছে মনে হতো তোমাকে বড় করলে আমার সন্তানের ভালোবাসায় ভাগ বসে যাবে। আমার সন্তান ততটা ভালোবাসা পাবে না যতটা তার প্রাপ্য। রিয়ানা একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। পুনরায় রিয়াদের সামনে আসলো রিয়ানা। প্রথমে রিয়ানা জিজ্ঞেস করলো, কেমন আছেন? তোমাকে দেখে বেশ ভালো হয়ে গেলাম। আমাকে দেখে ভালো হয়ে গেলেন কেন? কারণটা তোমার জানা। কারণ আমি আপনার নদীর মেয়ে, তাই তো? হ্যাঁ, আমার কাছে তুমি আমারই সন্তান। তাহলে এই সন্তানের কথা ভেবে এই সন্তানকে নিয়ে একটা সুন্দর জীবন কি গড়ে তুলতে পারতেন না আপনি? মানে? সেদিন কি পারতেন না সব কিছুকে পিছনে পেলে বাচ্চা রিয়ানার হাত ধরতে পারতেন? কিন্তু ধরেননি। যদি ধরতেন তবে আজ আমার অনাথ আশ্রমে নয়, বরং একটা পরিচয় নিয়ে এই সমাজে বড় হয়ে ওঠা হইতো। একটু থেমে রিয়ানা পুনরায় বলল, সেদিন বলেছিল না আমি জানো বিচার করি কে আমার বাবা? আজ বলছি আমার কোনো বাবা নেই। জন্ম যে দিয়েছিল সে তো বাবা নয়, আর আপনিও নন। আমি যেমন একা বড় হয়েছি তেমন একা আমার কেউ নেই, কেউ না। রাগ, ক্ষোভ কিংবা কষ্ট যাই বলেন না কেন, নিজ নিজ স্থানে সবাই ঠিক। পরিশেষে রিয়ানার সহযোগিতায় 25 বছর পর কারাগার থেকে মুক্তি পেল রিয়াদ। মুক্তি পেয়ে রিয়াদ প্রথমে রিয়ানার সাথে সাক্ষাৎ করল না। রিয়াদ অন্য একটা কাজ আছে বলে চলে গেল। রিয়ানাকে একটা স্থানে দেখা করতে বলল রিয়াদ। রিয়াদের কথা মতো রিয়ানা যথাসময়ে ঠিক জায়গায় চলে এলো। হঠাৎ রিয়াদ সামনে এসে দাঁড়ালো রিয়ানার। রিয়ানা জিজ্ঞেস করলো, এখানে ডাকলেন কেন? রিয়াদ কিছু না বলেই পেছনে ঘোরার ইশারা করল। রিয়ানা পেছনে ঘুরতেই দেখতে পেল তার ভালোবাসা সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ হাঁটু গেড়ে বসে রিয়ানার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বিয়ে করবে আমায়? তোমার পরিবার? তারা সবাই রাজি, আঙ্কেল সবাইকে রাজি করিয়েছে।
তাই আজ তোমার কাছে প্রস্তাব নিয়ে এলাম। যদি এখনও রাজি না হয়? আঙ্কেল একটি কথা বলছেন, প্রেয়সীর নাকে কখনো না ধরবে না, সবসময় হ্যাঁ ধরবে, কারণ এরা মেয়ে জাতি, মুখে এক মনে আরেক। কি? রাগে না সুইটি, কি চেয়েছি বলো? একটু যে ভালোবাসা দেও না গো, একটু ভালোবাসা। সৌরভ মুখশ্রী এমন করেছে যে রিয়ানা না হেসে পারল না। রিয়ানা সৌরভকে জড়িয়ে ধরলো। পরক্ষণই মনে হলো রিয়াদ আছে। পেছন ঘুরে রিয়াদকে দেখতে পেল না রিয়ানা। সামনে তাকিয়ে দেখে রিয়াদ চলে যাচ্ছে। রিয়ানা জোরে বাবা বলে চিৎকার করলো। রিয়াদ পেছনে ঘুরে তাকালো। রিয়াদ পুনরায় বাবা বলে ছুটে গেল। ছুটে গিয়ে জড়িয়ে ধরলো। জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় পাশাপাশি বসে আছে বাবা মেয়ে। নাই বা হোক রক্তের সম্পর্কের বাবা মেয়ে, নিজেরা মানলেই হলো। বাবা মেয়ে অনেক গল্প করছিল। গল্পের এক পর্যায়ে রিয়ানা উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে হাতগুলো মেরে দিয়ে রিয়াদের উদ্দেশ্যে বলল, আমি আকাশের হাজার তারার ভিড়ে ছড়িয়ে দেব তোমার প্রেমের গল্প। তারারা বার্তাবাহক হয়ে পৌঁছে দেবে মায়ের কাছে তোমার সেই অচেনা প্রেম গল্প। সমাপ্ত।